অঙ্কগুলো তোমাদের করবো সেই অঙ্কগুলো তোমাদের ভালো করে পারতে হলে বোর্ডে কিছু সূত্র তোমাদের জন্য আমি লিখে রেখেছি, তোমাদের এই সূত্রগুলো ভালো করে পারতে হবে। এট ফার্স্ট তোমরা এই সূত্রগুলো নোট খাতার মধ্যে সবার আগে সুন্দর করে লিখে রাখবা, তারপরে এই অঙ্কগুলো আজকে যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো তুমি একের পর এক তুলবা, ঠিক আছে? তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কাছে কি কি সূত্র আছে। আমাদের এখানে মেইন সূত্র দুইটা আছে আর কিছু বেসিক আছে, এগুলো একটু ভালো করে পারতে পারলেই আমরা আশা করি আজকে যতগুলো অঙ্ক তোমাদের করানো হবে সবগুলো অঙ্কই তোমরা খুব সহজেই পারবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে x1 y1 এবং x2 y2 অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক এর সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। ফর এক্সাম্পল তোমার একটা এরকম, সো তোমার এই একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ককে যদি যোগ করা যায় এটাকে বলা হবে সংযোজকারী সরলরেখা। এখন এই সরলরেখাটাকে একটা বৃত্তের ব্যাস না, এই সরলরেখাটাকে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যাবে এবং তারপর তুমি সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে পারবে ব্যাসার্ধের সাহায্য নিয়ে। বুঝতে পারছো? সো এই সূত্র তোমার খুব কাজে লাগবে। আমি দেখাবো যে কিভাবে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে একটা বৃত্তের সমীকরণ তৈরি করা যায় এবং সেই সমীকরণের সাহায্যে তোমরা তো জানো যে কোনো একটা বৃত্তের সমীকরণ থেকে তোমরা কিন্তু খুব সহজভাবেই ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবে, ওই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবে, আর অনেকগুলো উপাদান তুমি বের করতে পারবা যদি একটা তোমার কাছে একটা বৃত্তের সমীকরণ থেকে থাকে। সো এক নম্বর সূত্রটা খুব বেশি কাজে লাগবে এই অধ্যায়ে, ইভেন এর পরের অধ্যায়ের মধ্যে এই সূত্রটা কাজে লাগে। এরপর আমরা দেখবো 2 নম্বর সূত্রটা আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা সমীকরণ ax + by + c = 0, আর একটা দেখতে পাচ্ছি x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো এই দুইটা c কিন্তু একই জিনিস আসলে, মানে যেটাকে বলা হয় নাম্বার, কিন্তু দুইটা জিনিস কখনো যেন একরকম না হয়ে যায়, এই জন্য আমি c1 c2 দ্বারা এটাকে প্রকাশ করছি। বুঝতে পারছো? সো এই যে লাইনটা দেখতে পাচ্ছ x² + y² + 2gx + 2fy + c = 0, এটা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ যা তুমি খুব ভালো করেই জানো। আর এটা যেটা দেখতে পাচ্ছ ax + by + c = 0, এটা একটা সরলরেখার সমীকরণ। এটা হতে পারে এরকম, এই যে এরকম হতে পারে 2x + 3y + 5 = 0, এটা একটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। আর বৃত্তের সমীকরণগুলো তো তোমরা জানোই, যেহেতু আমি গত একটা ভিডিও তোমাদের করাইছি সেখানে তোমরা দেখতে পারছো যে বৃত্তের সমীকরণগুলো কেমন টাইপের হয়। সবগুলো কি এরকম টাইপের হয়, x² + y² + 2gx + 2fy + c = 0। সো যদি এরকমটা হয় যে তোমার উদ্দীপকের মধ্যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তখন সেখান থেকে তোমাকে বের করতে বলছে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তোমাকে যদি একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে সূত্রটা হবে সরলরেখার সমীকরণ প্লাস k ইনটু বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু সরলরেখার সমীকরণ = 0। কথাটা বুঝতে পারছো? আমি আবার বলছি যে যদি কখনো একটা সমীকরণ দেওয়া থাকে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাদের থেকে পরস্পরের ছেদ বিন্দুর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তাহলে সূত্রটা হবে বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু সরলরেখার সমীকরণ = 0। k এখানে কনস্ট্যান্ট, যদি এখানে k এর মান বের করা যাবে তোমাদের আমি শিখাবো এগুলা। এই দুইটা সূত্র আমাদের আজকের 4.1 এর লাস্ট পার্টের মেইন দুইটা সূত্র। এরপর আমরা দেখবো কিছু বেসিক সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদের একটু ভালো করে জানা দরকার, তাহলে তোমরা খুব সহজেই আজকের যে অঙ্কগুলো করবো তা খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। প্রথম আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের কেন্দ্র h, k এবং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে, খুব ভালো করে মনে রাখবা, একটি বৃত্তের কেন্দ্র h, k, যেটাকে আমরা বৃত্তের কেন্দ্র আমরা গতকালকে শিখেছিলাম, এখান থেকে বলা হয়েছে x অ্যাক্সিসকে যদি ছেদ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ সূত্রটা হলো কেন্দ্রের কোটি = k একক। কথা খেয়াল থাকবে, যখন x অক্ষকে ছেদ করবে তখন সেটা হবে কেন্দ্রের কোটি = k একক। এই k একক থাকবে, সেটা মানে কেন্দ্র কোটি। কোটি বলতে আসলে আমরা কি বুঝি, আর মানে ভুজ এবং কোটি। যেমন একটা বিন্দুর স্থানাঙ্ক মনে করো 3,4, এই বিন্দুতে ভুজ কোনটা? প্রথম উপাদানকে বলা হয় ভুজ, এরপরটাকে বলা হয় কি? কোটি। তাহলে কোটি বলতে দ্বিতীয়টাকে মানে কে মিন করছে। আর যদি y অক্ষকে ছেদ করে, যদি y অক্ষকে ছেদ করে তাহলে এটা উল্টা, কেন্দ্রের ভুজ = h একক। এই যে ভুজ কত? h। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম কেন্দ্রের ভুজ = কেন্দ্রের ব্যাসার্ধ, কেন্দ্রের ভুজ = বৃত্তের ব্যাসার্ধ। আবার এখানে কেন্দ্রের কোটি = বৃত্তের ব্যাসার্ধ, তার মানে পরস্পর তার সমান। কথা কি বুঝতে পারছো? আমি আবার বলছি যে যখন x অ্যাক্সিসকে ছেদ করবে তখন সেখান থেকে ব্যাসার্ধ বের করার সূত্রটা হবে কেন্দ্রের কোটি, যাকে তোমাকে কে ধরে কাজ করতেই হবে, কে ধরেই কাজ করতে হবে, অর্থাৎ এই মানটাকে ধরে কাজ করতে হবে, কোটিকে ধরে কাজ করতে হবে। আর যখন y অক্ষকে ছেদ করবে, এই জন্য এটা x, তারপরটা কি y, যদি y অক্ষকে ছেদ করে তাহলে এটা হবে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ, যা আবার হবে এই প্রথমটার সমান মানে h এর সমান, কারণ ভুজ হলো h। সো বিষয়টা কিন্তু কঠিন না, লাইনটা অনেক মনে হতে পারে অনেক কঠিন মনে হয় কোনো একটা লাইন, তা না। কিন্তু তুমি যদি এই বিষয়ের দিকে তাকিয়ে যদি এই লাইনগুলোকে বুঝতে চাও তাহলে খুব সহজেই তোমার মনে থাকবে, কখনোই তুমি ভুলবা না। এরপরে তোমাকে একটা ব্যাখ্যা দিব, সেটা হলো যে যদি একটা সরলরেখার সমীকরণ তুমি দেখতে পারো, একটা বৃত্তের সমীকরণ তুমি দেখতে পাচ্ছ যে
x - a হোল স্কয়ার প্লাস y - k স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, একটা বৃত্তের সমীকরণ তুমি জানোই। যদি এই সমীকরণ তোমার কাছে থাকে উদ্দীপকে বা তুমি কোন ক্যালকুলেশন করার ফলে একটা সমীকরণ তুমি পাচ্ছ, এই সমীকরণ তুমি পাইলে সেখান থেকে যদি তোমাকে x অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলা হয় তাহলে সূত্রটা হবে 2√r স্কয়ার মাইনাস k স্কয়ার। আর যদি y অক্ষের ক্ষেত্রে খণ্ডিতাংশ বের করতে হয় তাহলে 2√r স্কয়ার মাইনাস h স্কয়ার। মনে রাখবে x এর সময় এটা কে হবে আর y এর সময় এটা কি হবে, h হবে। x এর সময় কে হবে আর y এর সময় h হবে, ঠিক তার অপোজিট কিন্তু, r স্কয়ার মাইনাস k স্কয়ার, r স্কয়ার মাইনাস h স্কয়ার। তবে যদি এই সমীকরণ দেওয়া না থাকে তখন কিন্তু সূত্র কিন্তু আলাদা। তখনকার সূত্র কিন্তু গতকালকে আমি লিখে দিয়েছিলাম যে যদি এরকম একটা সমীকরণ, শুধু এইটুকু একটা সমীকরণ যদি দেওয়া থাকে সাধারণ বৃত্তের সমীকরণ, তখন সেখান থেকে যদি x অক্ষের খণ্ডিতাংশ বের করতে হয় তার সূত্র আলাদা, আর y অক্ষের খণ্ডিতাংশ বের করতে তার সূত্র আলাদা। বাট এই সমীকরণ না থেকে যদি এই সমীকরণ তোমার কখনো থাকে তখন খণ্ডিতাংশের সূত্র আলাদা। দেখো খণ্ডিতাংশ ওখানেও আছে এখানেও আছে, ওখানেও x অক্ষের খণ্ডিতাংশের জন্য সূত্র আছে, y অক্ষের খণ্ডিতাংশের জন্য সূত্র আছে, আর এখানেও আছে x অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ। কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার কাছে কোন সমীকরণটা আছে, এই সমীকরণটা তোমার কাছে আছে নাকি এই সমীকরণটা তোমার কাছে আছে। যে সমীকরণটা তোমার কাছে থাকবে তুমি সেই সাপেক্ষে সেখান থেকে খণ্ডিতাংশের সূত্র বের করতে পারবা, সেটা x অক্ষ হোক আর y অক্ষ হোক, যেটা তোমার দরকার। আশা করি আমার এই মূল কনসেপ্টটাকে তোমরা একটু ভালো করে মাথায় রাখতে পারবা। যদি রাখতে না পারো তাহলে কিন্তু এখন যে অঙ্কগুলো করবো তা কিন্তু ভালো মতো বুঝতে পারবা না। সো আমরা এখন এক এক করে শুরু করব। এখন আমরা গতকালকে 7-এর 1 নম্বর পর্যন্ত করা হয়েছিল, আজকে আমরা 7-এর 2 নম্বরটা শুরু করব। দেখা যাক এখানে কি বলা আছে। একটি বৃত্তের দুইটা প্লেন স্থানাঙ্ক দেওয়া আছে 1,2 3,2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে। এখানে একটু তাকায় দেখো, দুটো স্থানাঙ্কের মধ্যে 1,2 কিংবা 3,2 দুইটা বিন্দুরই কিন্তু কোটি সেম, অর্থাৎ প্রথম বিন্দুর হলো কোটি 2, তৃতীয় বিন্দুরও কোটি কিন্তু এখানে 2 আছে। তাছাড়া এখানে তারা বলছে যে এবং x অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, x অক্ষকে স্পর্শ করে। সো আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা লিখব এখানে যে আমরা জানি h, কেন্দ্র বিশিষ্ট h, কেন্দ্র বিশিষ্ট এবং k ব্যাসার্ধ বিশিষ্ট। কারণ যেহেতু x অক্ষকে ছেদ করছে, একটু আগে তোমাদের বললাম, কারণ আমি এখানে x অক্ষকে ছেদ করছে দেখে আমি এখানে k দিয়ে লিখব, k ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সূত্রটা কি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু k ব্যাসার্ধ কত, k, তার মানে k স্কয়ার। এখানে কিন্তু আমি ব্যাসার্ধকে কিন্তু k ধরছি, আর না, কারণ যেহেতু এটা x অক্ষকে ছেদ করছে। আচ্ছা, এটা আমরা পাইলাম, এটাকে আমরা আমাদের জন্য সমীকরণ 1 আমরা ধরে রাখলাম, কাজে লাগবে আমাদের। এরপর তারা যেটা বলছে 1,2 এবং 3,2 বিন্দুগামী হলে, এই সমীকরণ সাপেক্ষে লিখবো এখন 1,2 বিন্দুগামী হলে আমি এটাকে পয়েন্ট লিখছি। তাহলে এখানে x এর মান 1, y এর মান কত 2, তার মানে হবে 1 - h হোল স্কয়ার প্লাস 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো, k স্কয়ার। সমীকরণ 2। আর আরেকটা বিন্দুগামী দিয়েছে, সেটা হলো কত 3,2 বিন্দুগামী। তোমরা কোশ্চেনটার দিকে তাকায় দেখো, বুঝতে পারবা 3,2 যদি বিন্দুগামী হয় তাহলে x এর মান হবে 3 আর y এর মান কত হবে 2, তার মানে হবে 3 - h হোল স্কয়ার প্লাস 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। সমীকরণ 3। আমরা দেখতে পাচ্ছি 2 নং এবং 3 নংয়ের কিন্তু এক সাইড সম্পূর্ণ সেম। যদি আমি এটাকে কম্পেয়ার করি তার মানে এটা সমান এটা লিখতে পারবো, কারণ এটা সমান এটা। এখন আমি লিখব 2 এবং 3 কে আমি তুলনা করে পাচ্ছি, যেটাকে বলা হয় কম্পেয়ার করছি। কম্পেয়ার করে আমরা পাই এটা সমান এটা, তাহলে লিখি 1 - h হোল স্কয়ার প্লাস 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু 3 - h হোল স্কয়ার প্লাস 2 - k হোল স্কয়ার। দুই পাশ থেকে 2 - k হোল স্কয়ার কাটতে পারি না, সেম আছে, তুলে দিই। এখানে সূত্র ফেলে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে সূত্র ফেলে দিই a স্কয়ার প্লাস 2 মাইনাস হবে b প্লাস কি b স্কয়ার। আমার মনে হয় দুই পাশ থেকে আমি h স্কয়ারটাকে কাটতে পারি, কাটাকাটি করে ফেলি। 6h এই পাশে নিয়ে আসি, 6h মাইনাস 2h আর 9 - 1, তার মানে এখানে আমি বিয়োগ করলে পাচ্ছি 4h আর এখানে পাচ্ছি বিয়োগ করলে 8। তার মানে আলটিমেটলি h এর মান এখান থেকে কত বের করতে পারলাম 2। h এর মান কত বের হলো আমাদের এখানে 2 বের হয়ে গেল।
আচ্ছা, এইচ এর মান যদি আমি বের করতে পারি তাহলে আমি কে এর মান আমাদের প্রয়োজন, কারণ এক নং সমীকরণে মান বসাবো, এইচ এবং কে এর মান বসাবো। এক কাজ করি, এইচ এর মান 2 নং অথবা 3 নং এ বসাই দিই, 2 নং এ বসাই দিই, কারণ 2 নং তো দেখতে ছোট আছে। তুমি কি বুঝতে পারছো এটুকু? ওকে, আমরা লিখবো এইচ এর মান 2 নং এ বসিয়ে পাই, এটা মুছে দিচ্ছি কারণ এইচ এর মান 2 পেয়ে গেছি। আমরা এখানে লিখবো এইচ এর মান 2 নং বসিয়ে, সো 2 নং এর এইচ এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেব, যেটা 2 পাইছিলাম। 1 - 2 হোল স্কয়ার প্লাস 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। এখানে 1 - 1 হবে, তার মানে 1ই হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবার আমি k স্কয়ারটাকে কাটাকাটি করে দেই, থাকবে আমাদের এখানে -4k, আর এখানে 5 হইতে বিয়োগ করলে -5, মাইনাস মাইনাস তুলে দিলাম, তাহলে k এর মান কত বের হলো? 5/4। আমি h এর মান 2 পাইছি, k এর মান 5/4 পাইছি। h এবং k এর মান আমি এবার 1 নং এ বসাই দিব, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ বের হয়ে গেল, আমাদের অঙ্ক কমপ্লিট। আমরা লিখে দিই h ও k এর মান 1 নং এ বসিয়ে পাই। x - 2 হোল স্কয়ার, কারণ h এর মান 2 পাচ্ছি মনে করে দেখো, আর k এর মান পাচ্ছি কত? 5/4 হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। 1 নং এ বসাই দিছি। এখানে আমি সিম্পল কাজ করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। আর k এর মান কত? 5/4। আমরা এখানে মান বসাই দিই সরাসরি, 5/4 স্কয়ার, 5/4 স্কয়ার। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, আমার মনে হয় আমি এটাকে কাটতে পারি, ঝামেলা না করে কাটাকাটি করে ফেলি। থাকবে আমাদের x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার, এটা y লিখছি। এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে 5/2 থাকবে, 5/2y, আর কিছু থাকে? আর তো কিছু থাকে না, ইকুয়াল টু 0। সো এই লাইনটা আমাদের মেন লাইন। তুমি চাইলে এই লাইনটাকে अगेन 2 দ্বারা গুণ করে এই 2টাকে রিমুভ করতে পারো, দরকার কি এখানে অ্যান্সার লিখে দাও। সো আমাদের 7 এর 2 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কতে, 7 এর 5 নাম্বারটা। ওকে, এখানে লাইনটা একটা কথা যেটা বলি তোমাদের, যে এই বৃত্তের অধ্যায় করো বা সরলরেখার অধ্যায় করো, যে অধ্যায় তুমি করো না কেন, এই অধ্যায়গুলো সবথেকে বড় সমস্যা, এই লাইনগুলোকে খুব সিরিয়াসলি তোমাকে পড়তে হবে। কোনো অক্ষর তুমি যদি মনে করো ইগনোর করে যাও, তাহলে তুমি কিন্তু অঙ্কের কোনো কুল কিনারে পাবা না। খুব ভালো করে লাইনগুলো একটু পড়ে দেখবা। একটি বৃত্ত ও এককে মূল বিন্দুতে স্পর্শ করে, 3, -4 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে একে তো ও এককে স্পর্শ করছে, তার উপরে মূল বিন্দু স্পর্শ করছে। তো প্রথমে আমরা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ সূত্রটাকে আমরা একটু লিখে নিই। আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0। যেহেতু মূল বিন্দুতে ছেদ করছে, তার মানে মূল, তুমি লিখতে পারো মূল বিন্দুতে ছেদ করায়, মূল বিন্দুতে ছেদ করেছে, তাই কি লিখতে পারি? c = 0, মনে আছে না? আবার এখানে একটা কথা বলছে যে ও এককে মূল বিন্দু স্পর্শ করে। ও এককে স্পর্শ করলে কি হবে? যেহেতু y এক্সিসকে স্পর্শ করেছে, তোমরা জানো যে ও এককে স্পর্শ করলে কিন্তু সমীকরণটা f² = c, মনে আছে? আর যদি x অক্ষকে স্পর্শ করতো তাহলে g² = c। এখন এখানে একটু তাকায় দেখো, যদি c এর মান 0 হয়, সেই মানটা যদি আমরা এখানে বসায় দেই, তাহলে f² = কত? 0। আমি কি করছি দেখো, c এর মানটা এখানে বসাইছি, তার মানে f এর মান আলটিমেটলি কত হবে? 0 হবে। কোনো সন্দেহ আছে? আচ্ছা, তার মানে আমাদের c এর মান এবং f এর মান ম্যানেজ করা হয়ে গেল। এরপর স্যার একটা কথা বলছে, 3, -4 বিন্দুগামী হলে, তাদের আমি কাজটা করব, দেখব 3, -4 বিন্দুগামী হলে ওই সমীকরণ সাপেক্ষে আমি এখন লাইন তৈরি করব। 3² মানে 9, 4² মানে 16, প্লাস 3 × 6x মাইনাস 4 × 8y প্লাস c = 0। এখন এখানে যে কাজটা করতে পারি, আমাদের c এর মান তো আগে থেকে 0 আছে, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা নেই। যেহেতু আমাদের এখানে c এর মান 0,
সেহেতু আমি এখানে লাইনটাকে তাহলে কি লিখতে পারি, ও আচ্ছা 6g ছিল আমাদের এখানে, আর একটা f ছিল, কারণ আমি x এর মানগুলো বসাইছি এবং y এর মানগুলো বসাইছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 9 এবং 16 যোগ করলে 25, আর 6g থাকবে, f এর মান 0, তার মানে এটা তো শূন্যই হয়ে গেছে, c এর মান 0, তার মানে এটাও 0, এটা আমাকে লিখে কোনো লাভ নাই, ইকুয়াল টু 0 লিখে ফেলি। তার মানে 6g ইকুয়াল টু -25। তো g এর মান কত বের হলো, -25/6। এখানে টুকটাক কাটাকাটি করা যেতে পারে, একটু দেখি কত হয়, 25/6, আর এখানে কাটাকাটি যাচ্ছে না, সো এটাই থাকছে। এখন আমরা g এর মান বের করলাম। এখন এই কথা কি ছিল, সবগুলো অঙ্কের মধ্যে c এর মান, f এর মান আর g এর মান সবগুলো মান আমরা আমাদের মেন সমীকরণে বসায় দিব। সো মানটা মেন সমীকরণে বসানো যাক, আমরা এগুলো মুছে দিচ্ছি। তুমি লিখবা উপরে যে g, c এবং f এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে x² + y² + 2, g এর মান কত পাচ্ছি, -25/6x। f তো শূন্যই, c ও শূন্য, তার মানে মান বসে লাভ নাই, ইকুয়াল টু 0। ওভারঅল লাইনটা কত পাচ্ছি, x² + y² প্লাস আমার কাছে -3 থাকছে, তার মানে 25/3x ইকুয়াল টু 0। তুমি আবার চাইলে তুমি এখান থেকে সবকিছুকে 3 দ্বারা গুণ করে দেখাতে পারো, তাহলেই তোমার অঙ্কটা হয়ে গেল। আবার তুমি যদি মনে করো ভাই আমি অঙ্কটা এখানে অ্যান্সারটা রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। নেক্সট আমরা এখন চলে যাব 6 নাম্বারটাতে। এখানে কি বলছে, 6 নাম্বারটা খুব মজার একটা অঙ্ক। এখানে বলছে একটি বৃত্ত x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। একটি বৃত্ত x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, y অক্ষ থেকে 6 একক দীর্ঘ, y অক্ষ থেকে 6 একক দীর্ঘ। এরপর কি বলছে, আচ্ছা একটি জ্যা খণ্ডিত হয়, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো আমরা প্রথমে বুঝতে পারছি যে বৃত্তটি x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে। সো লিখি, আমরা এখন করব 6 নাম্বারটা। বৃত্তটি x এক্সিসকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, যেহেতু x অক্ষে সেট করছে, খুব ভালো করে খেয়াল রাখবে, তোমরা একটু আগে বেসিক দিছিলাম। তাহলে স্পর্শ বিন্দুর ভুজ ইকুয়াল টু কিন্তু কেন্দ্রের ভুজ, ওইটা বলছিলাম সমান হবে পরস্পর। সুতরাং স্পর্শ বিন্দুর ভুজ মানে ওই যে প্রথম ওটা x, y, মানে x এর কথা বলছি আমি, স্পর্শ বিন্দুর ভুজ ইকুয়াল টু কি হবে, কেন্দ্রের ভুজ। দেখা যাক এখান থেকে আমরা চিত্রটা কেমন পাই। একটা গ্রাফ তৈরি করতে যাচ্ছি, এখানে একটা বৃত্ত তৈরি করবো আমরা। এখন এখানে আমি জাস্ট হাত দিয়ে একটা বৃত্ত আঁকছি, এরকম একটা ব্যাপার। আর এ একটা বিন্দুতে x অক্ষে ছেদ করছে, এই যে OX OY, এই বিন্দুর স্থানাঙ্ক তাদের কথা অনুসারে 4,0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা একটু তাকায় দেখো, এটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এখানে যেহেতু x অক্ষকে ছেদ করছে 4,0 বিন্দুতে, x অক্ষের ভুজ কত, 4, তার মানে কেন্দ্র ভুজে কত হবে, 4 হবে, কারণ স্পর্শ বিন্দুর ভুজ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ। সো এই বিন্দুটা যদি আমি কেন্দ্র ধরি, তাহলে এই বিন্দুর ভুজও কত হবে, 4 হবে। কিন্তু তুমি কি বৃত্তের কেন্দ্রের কোটি এর মান জানো? কোটি মানে কি, তার পরেরটা ভুজ, কোটি সবসময় থাকে না, যেমন এটা ভুজ, এটা কি কোটি, কোটির মানটাকে জানো, তুমি জানো না। তুমি সূত্র অনুসারে তুমি জানো যে স্পর্শ বিন্দু ভুজ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ। সো কোটির মানটা তুমি জানো না, কোটির মানটাকে এখানে সাপোজ তুমি কে ধরে নাও, ওকে? কারণ যে h, কে সবসময় কিন্তু আমরা কেই ধরি, তুমি যেটা অন্য অক্ষর ধরতে পারো, তোমার কাছে ব্যাস লাগতে পারে। যাই হোক আর কি, আমি এখানে কোটির মানটাকে কে ধরে নিলাম। তাহলে যুক্ত অনুসারে বৃত্তের কেন্দ্রের ভুজ কত, 4, কারণ স্পর্শ বিন্দুর ভুজ কত, 4। এই একটু হালকা টাকা দেখো, এখানে স্পর্শ বিন্দুর ভুজ 4, কেন্দ্রের ভুজও কত, 4, সেম থাকতে হবে কিন্তু সূত্র অনুসারে। তাহলে ব্যাসার্ধ কত আমাদের বর্তমানে কিন্তু r, সুতরাং ব্যাসার্ধকে যেটা আমি পাচ্ছিলাম, কারণ এখানে আমি কেন্দ্রের কোটির মান কত পাচ্ছি, কে, আর কেন্দ্রের কোটি ইকুয়াল টু ব্যাসার্ধ, মনে আছে সূত্রটা? তাহলে এখন আমাদের এই সূত্রটা অনুসারে 4, k বিন্দুর সমীকরণটা কি হবে চিন্তা করে দেখো। বৃত্তের সমীকরণ যেটা হয়, ওই x minus h whole square plus y minus k whole square equal to k square বা r square। তাহলে এখানে লাইনটা কি হবে, x minus 4 square plus y minus k square equal to k square। বুঝতে পারছো লাইনটা? কারণ আমাদের এখানে ব্যাসার্ধ কিন্তু বর্তমানে কিন্তু k ধরা হয়েছে। এখন তারপর আমরা এখানে সমীকরণ সূত্র ফেলে দিই, a square
মাইনাস 4 দুগুণে 8x প্লাস 16, আর এখানে পাবো y স্কোয়ার মাইনাস 2ky প্লাস k স্কোয়ার ইকুয়াল টু k স্কোয়ার। k স্কোয়ার তো কাটাকাটি করতেই পারলাম, আর আমাদের থাকলো কি এখানে ওভারঅল x স্কোয়ার মাইনাস 8x প্লাস y স্কোয়ার মাইনাস 2ky প্লাস 16 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আমরা মোটামুটি এখন পাইলাম। আশা করি আমরা এই লাইনটা বুঝতে পারছি। আমরা এই লাইনটাকে 1 নং সমীকরণ ধরলাম। এরপর দেখি কোশ্চেনের মধ্যে আর কি বলছে। কোশ্চেনের মধ্যে বলছে যে y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে। তার মানে y অক্ষ থেকে খণ্ডিত অংশের সমীকরণ আমাকে বের করতে হবে। y অক্ষ থেকে খণ্ডিত অংশের সমীকরণ বের করতে হবে। আমি কিন্তু তোমাদের বলছিলাম যদি আমাদের কাছে এরকম কোনো সমীকরণ থাকে যে x - x হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এই সমীকরণ থেকে কিন্তু y অক্ষের উপর খণ্ডিত অংশের সমীকরণ বের করা যায় 2√r স্কয়ার মাইনাস h স্কয়ার। মনে করে দেখো, তো আমি লিখে দিয়েছিলাম না? সো এখন সেই কাজটাই করব। তো লিখব যে y অক্ষের খণ্ডিতাংশ, y এক্সিস এর খণ্ডিতাংশ সমান 2√r স্কয়ার মাইনাস h স্কয়ার। এখানে আমাদের r এর মানটা কত? ব্যাসার্ধ k, তার মানে k স্কয়ার মাইনাস h এর মানটা কত আমাদের এখানে 4, মানে কত? 16। 4 4 16, এই যে h কমা k, বুঝতে পারছো? h কমা k, সো k স্কয়ার আর 4 4 কত? 16 হয়। এখন তারা খণ্ডিত অংশের মান দিয়ে দিছে কত? 6। তার মানে আমাদের এই খণ্ডিত অংশের লাইনটা ইকুয়াল টু প্রশ্নমতে 6, এই মানটা ইকুয়াল টু ওই মানটা, কারণ খণ্ডিত অংশের মান তারা 6 দিয়ে দিছে, আর আমরা খণ্ডিত অংশের সমীকরণ থেকে আমরা খণ্ডিত অংশের সূত্রটা বের করে নিলাম। প্রশ্নমতে এটা সমান 6। সো আমরা লিখে ফেলি প্রশ্নমতে 2√r k স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 6, কারণ খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান 6 দেওয়া আছে। কোশ্চেনটা দিকে তাকায় দেখো, যদি আমি এখানে ভাগ করি তাহলে 3 হবে, তাহলে হইল k স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 3। এখন স্কয়ারের পাশে পাশে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তোমরা জানোই k স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু প্লাস মাইনাস 9। তো k স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস মাইনাস 9, তার মানে k স্কয়ার ইকুয়াল টু এখানে 25 পাওয়া যাবে অলমোস্ট। সো যদি কাজ করি তাহলে ওভারঅল প্লাস মাইনাস 5 পাবো। স্কয়ারের পাশে যদি আবার রুট করে দিই প্লাস মাইনাস 5 পাওয়া যাবে। অথবা তুমি যদি এখানে যদি এই প্লাস মাইনাস ইউজ না করো, শেষে গিয়ে যদি প্লাস মাইনাস ইউজ করো আরো সুন্দর হয় বেশি। যাই হোক আর কি, সো আমি কে এর মান বের করলাম। এখন আমাদের কাজটা কি বলো দেখি, এই কে এর মান ধরে এক নঙ্গে বসাই দিব, এই যে এখানে বসাই দিব, তাহলে আমাকে সমীকরণ বের হয়ে যাবে, কারণ যারা আমাকে বের করতে বলছে বৃত্তের সমীকরণ নয় করো। এবার আমি কে এর মান ধরে এই এক নঙ্গে বসাই দেব। আমি তাহলে লিখি কে এর মান এক নঙ্গে বসিয়ে পাই কে এর মান 1 নং বসিয়ে, যেখানে কে আছে শুধুমাত্র কে এর মানটা সেখানে বসবে। তাহলে আমি লাইনটা দেখে দেখে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x, 2 আছে, কে এর মান কত? 5, তার মানে প্লাস মাইনাস 10 হবে, প্লাস মাইনাস 10 y প্লাস 16 ইকুয়াল টু 0, যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। সো আমাদের এই সমীকরণটা কমপ্লিট। আশা করি অঙ্কটা কিন্তু বুঝতে পারছি। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, অঙ্কটা টুকটাক প্যাস মানে তো তোমার কাছে, কিন্তু অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। শেষে আমরা মানটা 1 নঙ্গে বসিয়ে দিচ্ছি। এই সূত্রগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এই বেসিকগুলো যদি খেয়াল রাখতে না পারো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এই অধ্যায়টা পারা যাবে না। সো এটা মুছে দিলাম। দেখা যাক এর পরের অঙ্কটা কি আছে। সাথে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট করানো হয়ে গেল। এবার আমরা 8-এ আসবো। 8-এর প্রথম অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের একটু ভালো করে করে রাখা উচিত। এখানে বলছে দুইটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে ও 1,8 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন একটু চিন্তা করে দেখো যে যদি বিষয়টা এরকম হয়, তাহলে এই একটা বৃত্ত আর এটা মনে করো আমাদের স্পর্শক রেখা, এখানে একই সাইজের মনে করো আরেকটা বৃত্ত আছে, আমি বোর্ডে আঁকছি তো এরকম মনে হচ্ছে। তাহলে এখান থেকে এই স্পর্শ বিন্দুর দূরত্ব, এখান থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব তোমার কাছে কি মনে হয় সমান হবে না? অবশ্যই সমান হবে। অর্থাৎ যদি এইটাকে ব্যাসার্ধকে আমরা r1 ধরি, এই ব্যাসার্ধকে যদি r2 ধরি, তাহলে এখানে টোটাল কত হলো? r1 ইকুয়াল টু r2। যদি দুইটা বৃত্ত সেম পরিমাণের হয়ে থাকে, তাহলে দুইটা একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, তখন কিন্তু তাদের ব্যাসার্ধ দ্বয়ের পরিমাণ কিন্তু সমান। আবার তুমি যদি এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র হিসাব করতে যাও, তাহলে কি হবে? কেন্দ্রের যোগফল, তার মানে r1 প্লাস r2। আবার যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করতো, তাহলে আবার বিষয়টা আলাদা। সো আমরা এখানে বহিঃস্পর্শ হিসেবে কাজ করি। তারপরে এখানে কি বলছে? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। যাই হোক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে কিন্তু এখানে কেন্দ্র থেকে অক্ষদ্বয়ের দূরত্ব, একটু ভালো করে তাকায় দেখো, কেন্দ্র থেকে অক্ষদ্বয়ের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান।
সো প্রথমে এই লাইনটা একটু লিখে নিবা। সো আমরা এখন চলে গেলাম 8 এর, এটা কত নম্বর অঙ্ক? 8 এর ফার্স্ট অঙ্কটা, ঠিক আছে। 8 এর 1 নাম্বারটা প্রথমেই লিখবা। আমরা জানি এই লাইনটা অবশ্যই লিখে নিবা। আমরা জানি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে উভয় অক্ষকে স্পর্শ করলে অর্থাৎ এক্স এবং ওয়াই উভয় অক্ষকে যদি স্পর্শ করে, সেহেতু কেন্দ্র থেকে অক্ষদের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সেহেতু কেন্দ্র থেকে, এগুলোকে তোমাকে কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। কেন্দ্র থেকে অক্ষদ্বয়ের দূরত্ব কেন্দ্র থেকে অক্ষদ্বয়ের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। যদি তাই হয় তাহলে h ইকুয়াল টু কে ইকুয়াল টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমাদের এখানে r হতে পারে, a হতে পারে। সাপোজ আমি এখানে a কল্পনা করলাম। এখন যদি তাই হয় তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে চিন্তা করে দেখো। সুতরাং বৃত্তের সমীকরণ আমরা কি লিখতে পারি? x মাইনাস a হোল স্কয়ার লিখতাম, তার মানে a হোল স্কয়ার লিখব, কারণ সমান, প্লাস y মাইনাস k হোল স্কয়ার লিখতাম, তার মানে k মানে a হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত? r। তবে তুমি যদি এখানে r লেখো কোনো সমস্যা নাই, x মাইনাস r হোল স্কয়ার, y মাইনাস r হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, একই ব্যাপারটা। যাই হোক আর কি, অনেক r ধরে কাজ করে, আমি r ধরেই করি, আমার কাছে r ভালো লাগে, r বলতে ব্যাসার্ধ। আচ্ছা যাই হোক আর কি, আমি এখানে একটু যে কাজটা করলাম, যে তুমি বুঝতেই পারলাম যে কেন্দ্র থেকে উভয় অক্ষকে স্পর্শ করার কারণে অক্ষদের দূরত্ব সমান, তার মানে h এর মান, k এর মান কিন্তু উভয় r এর মান সমান, মানে ব্যাসার্ধ সমান। তার মানে সূত্র অনুসারে x মাইনাস h হোল স্কয়ার, h মানে কত? r, কারণ পরস্পর সমান। আবার y মাইনাস k হোল স্কয়ার, k মানে কত? r হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তার এখানে কোশ্চেনের মধ্যে ভালো করে থাকা দেখো, এখানে বলছে যে 1,8 বিন্দুগামী। তাহলে সিম্পল কাহিনী, 1,8 বিন্দুগামী হলে কি হবে বলো? আমরা এটাকে প্রয়োজন বোধ 1 নং ধরে নিলাম। 1,8 বিন্দুগামী হলে x এর মান y এর মান তুমি ক্রমান্বয়ে বসায় দাও, তার মানে 1 মাইনাস r হোল স্কয়ার প্লাস 8 মাইনাস r হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে আমি চাবো r এর মানটা বের করে নেওয়ার জন্য সূত্রে ফেলে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই r স্কয়ার এই r স্কয়ার না হয় কাটাকাটি করে ফেললাম, লাইনটা একটু সাজিয়ে লিখে থাকলো r স্কয়ার, আর যদি এখানে 16 এবং 2 কাজ করলে 18টা r থাকছে, আর সংখ্যা হিসাব করতে গেলে 64 এবং 1 যোগ করলে 65। এটাকে বিরাটন করে দিই, 65 কে 65, 5 13 65, 13 এবং 5 কাজ করলে 18 পাবো, ঠিক আছে। তাহলে r স্কয়ার, তাহলে এখানে 13টা r 5টা r, মানে আমি বিরাটন করলাম, বুঝতে পারছো? প্লাস 65 ইকুয়াল টু 0। এখানে কমন নিলাম, থাকলো r মাইনাস 13 আর থাকলো r মাইনাস 5। তাহলে এখানে কিন্তু r এর মান দুইটা মান বের হলো। r এর কত মান বের হলো? r এর মান 5 বের হলো একবার, আর 13 বের হলো একবার। আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে সমীকরণ নির্ণয় করতে হবে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই r এর যে মান পাচ্ছি 5 এবং 13, এই r এর মান 5 একবার আমরা আমাদের মেইন সমীকরণে বসায় দিব, আর একবার r এর মান 13 আমরা মেইন সমীকরণে বসায় দিব। তারপর যে সমীকরণটা পাই সেটাই আমাদের आंसर। বুঝতে পারছো? তাহলে এখন আমরা তাহলে r এর মান 1 নং এ বসায় দিই, কিন্তু r এর দুইটা মান, এর জন্য পৃথক পৃথক ভাবে আমাকে দুইবার মান বসাইতে হবে। আর এর মান 1 নং বসিয়ে, যেখানে আর এর মান আমরা 5 ব্যবহার করব, তুমি লিখবে এখানে r=5 1 নং এ বসিয়ে দিই, তাহলে সুন্দর হবে, কারণ তুমি দুইটা মান ব্যবহার করছো এর জন্য। সো 5, তারপরে x - 5 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। ক্যালকুলেশন করতে হবে এখানে, a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 10x প্লাস 25 পাবো, আর a স্কয়ার মাইনাস 10y প্লাস 25 পাবো, আর এখানে 25 ছিল থাকলো। এটা যদি কাটাকাটি যায়, লাইনটাকে সাজিয়ে লিখে আমাদের একটা সমীকরণ অলরেডি তৈরি হয়ে যাবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y
প্লাস 25 ইকুয়াল টু 0। আর কিছু থাকে না, থাকে না। ওকে, ঠিক আছে। এবার আমরা আর এর মান কিন্তু 13 বসাবো। এরপর লিখবা r সমান 13 এক নম্বরে বসিয়ে পাই। So x minus 13 whole square plus y minus 13 whole square equal to 13 square. a square minus 10 over 26x plus 13 169 plus y square minus 26y plus 13 169 আর এখানে 169। এটা তো কাটাকাটি যাবেই। সো লাইনটাকে একটু সাজিয়ে ফেলি। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 26x মাইনাস 26y প্লাস 169 ইকুয়াল টু 0। সো এখানে কিন্তু দুইটা সমীকরণ আমাদের রেজাল্ট আসবে, কারণ আমাদের রেজাল্টটা কিন্তু হয় অথবার মাধ্যমে বের হয়েছিল। একটু খেয়াল করে দেখো বিষয়টাকে। সো তাহলে আমাদের এটা কমপ্লিট। এইবার আমরা আসবো 9 এর 1 নাম্বারটাতে। 9 এর 1 নাম্বার অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে, বোর্ডে অনেক বেশি পরীক্ষার মধ্যে আসে, টেস্ট এক্সাম আসতে পারে। সো অঙ্কটা একটু ভালো করে তাকায় দেখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাসার্ধের মান দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে। তিনটা কাহিনী আছে, খেয়াল রাখতে হবে বিষয়টা। এন্ড ফাইনালি এখান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখা যাক আমরা কি কি করতে পারি। এটা কত নাম্বার? 9 এর 1 নাম্বারটা। আচ্ছা, এখন এখানে যে কাজটা করতে বলছে, তারা প্রথমে দেখতে পাচ্ছি একটা ব্যাসার্ধের মান দেওয়া আছে। আমরা সাধারণ বৃত্তের সমীকরণটাকে লিখে নিই। আমরা জানি কারণ এই সমীকরণটা সবকিছু মূল। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এবং ব্যাসার্ধ রেডিয়াস কত আমাদের এখানে দেওয়া আছে √10/2 √10/2। তাহলে আমাদের ব্যাসার্ধের সূত্রটা কি দেখো দেখি। r ইকুয়াল টু, সূত্রটা মনে আছে না? g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, মনে আছে? এটা ইকুয়াল টু √10/2। প্রশ্ন মতে ব্যাসার্ধের সূত্র ইকুয়াল টু ব্যাসার্ধের মান। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমি দুই পাশে বর্গ করি, তাহলে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু আমি কত পাচ্ছি? জাস্ট 10/4 পাচ্ছি। যদি কাটাকাটি করি তাহলে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 5/2 পাবো। সমীকরণটাকে 2 ধরলাম। একটা কাজ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি এখানে 1,1 বিন্দুগামী। সো 1,1 বিন্দুগামী হলে সেখান থেকে একটা সমীকরণ নির্ণয় করতে পারবো। করে ফেলি। 1,1 যদি বিন্দুগামী হয়, তাহলে যদি মান বসিয়ে দেই তাহলে পাবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। যেহেতু 1,1 বলছে, এখানে হিসাব করতে গেলে আমি পাবো এখানে 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু -2, তাই তো? ওকে, এটাকে তাহলে সমীকরণ 3 ধরি। এরপরে দেখতে পাচ্ছি একটা সমীকরণ বলছে যা কেন্দ্রের উপর অবস্থিত। আমরা জানি সেন্টার অফ সার্কেল মানে বৃত্তের কেন্দ্র, মনে আছে? -g, -f, যা কোন সমীকরণে অবস্থিত? y সমান 3x - 7। y সমান 3x - 7 এর উপর অবস্থিত হলে কি বসবে? x এর জায়গায় -g, y এর জায়গায় -f। তাহলে এখানে পাচ্ছি -f সমান -3g - 7। -2 বসে পাড়ায় দিয়ে চেঞ্জ হয়ে যাবে। তার মানে f সমান 7 প্লাস 3g। এটাকে আমরা সমীকরণ 4 ধরতে পারবো। এবার একটা কাজ করে দিই, তোমাদের একটু প্ল্যানিংটা আমি বলি আমি এখন কি করতে চাচ্ছি। কারণ তিনটা সমীকরণ পেয়ে গেছি, আমাদের টার্গেট হলো আমরা সবকিছুর মান বের করবো। কার f এর মান, g এর মান, c এর মান, সেই মানগুলো ধরে আমরা আমাদের মেন সমীকরণে বসাই দিব। সব অঙ্কের টার্গেট একই। সো এখন দেখা যাক এটাকে আমরা কি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি 2 নং এবং 3 নং এর চেহারা প্রায় সেম, একটু ডিফারেন্ট আছে, স্কয়ার আছে, সমস্যা নাই। তো এখানে এই c আর এই c যখন যোগ করা যাবে, তার মানে 2 নং এবং 3 নংকে যোগ করলে c টাকে কাটতে পারবো। তাহলে 2 এবং 3 যোগ করি, কিছু একটা হবে, দেখি কি হয়। আমরা এখানে লিখব 2 + 3 we get
কি পাওয়া যায় দেখা যাক, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি মাইনাসে কাটাকাটি যাবে, এই জন্য আমি লিখছি না, 2g প্লাস 2f ইকুয়াল টু 5/2 থেকে যদি 2 মাইনাস করা যায় দেখি কত হয়, সরাসরি করছি, 5/2 মাইনাস 2 1/2 থাকবে আমাদের এই পাশে, অর্থাৎ এইটা প্লাস এইটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি মাইনাস কাটাকাটি দিকে আছে 2g প্লাস 2f ইকুয়াল টু এটা এবং এটা যদি যোগ করা যায় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হাফ হয়ে যাবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু f এর একটা মান আছে 7 প্লাস 3g, f এর মানটাকে আমরা এখানে বসিয়ে দিই, প্রয়োজন বোধ এটাকে আমরা 5 নং ধরি, সমস্যা কি, আমরা লিখবো f এর মান 5 নং এ বসিয়ে পাই, যেখানে যেখানে f আছে সেখানে সেখানে মানটা বসিয়ে দেব। এই সমীকরণগুলো আপাতত ইউজলেস, এগুলো মুছে দিচ্ছি। তুমি এখানে লিখবা f এর মান 5 নং বসিয়ে, অনেকগুলো সমীকরণ আসতে পারে, তাহলে আমি দেখতে পাচ্ছি জি স্কোয়ার প্লাস এফ এর মানটা কত, 7 প্লাস 3g হোল স্কোয়ার প্লাস 2g প্লাস 2 ইন্টু এফ এর মান কত, 7 প্লাস 3g ইকুয়াল টু হাফ। সব কিছু তাহলে জিতে চলে আসছে, ফাইনালি এখান থেকে মনে হয় আমরা জির মানটা বের করে নিয়ে আসতে পারবো। জির মানটা বের করে নিয়ে আসতে পারলে আমাদের সহজে আমরা এফ এর মানটা বের করতে পারবো। কিভাবে, আমরা এই যে এইখানে কিন্তু মানটা বসাতে পারবো, বসালে আমাদের এফ এর মান বের হয়ে যাবে, আর এফ এর মান বের হলে আমাদের সির মান বের করাও আমাদের কাছে মনে হয় না খুব একটা কঠিন কিছু হবে। সো তাহলে আমরা শুরু করে দিই কাজটা, ক্যালকুলেশনটা একটু বড় হবে, সমীকরণটাকে লিখে রাখি, আমাদের কাজে লাগবে একটু পরে, f ইকুয়াল টু 7 প্লাস 3g, এটা আপাতত আমাদের কাজে লাগছে না, এখন ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা বড় হতে পারে, তার মানে a স্কোয়ার প্লাস 2ab 3 7 21 21 দুগুণে 42 g 2ab 7 দুগুণে 14 3 14 42, ঠিক আছে, প্লাস b স্কোয়ার তার মানে 9g স্কোয়ার, এখানে 2g 7 দুগুণে 14 প্লাস 6g মাইনাস হাফ ইকুয়াল টু 0, সব মীমাংসা করে ফেলতেছি, 9টা জি স্কোয়ার একটা জি স্কোয়ার যোগ করলে 10টা জি স্কোয়ার থাকবে, আর এখানে আছে 42টা জি আর 2টা জি 44টা, আর 6টা জি, তার মানে এখানে হবে 50টা জি। সো যদি এখানে 49 এবং 14 যোগ করি, তারপর যদি এখানে হাফ বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা থাকছে 49টা যোগ করলে 63 মাইনাস হাফ যদি কাজ করি সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস প্লাস 125/2 ইকুয়াল টু 0। ওকে, এখন একটা কাজ করতে পারি আমরা, এখানে যদি এখানে 2 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কত থাকছে, 20g স্কয়ার 100g প্লাস 125 ইকুয়াল টু 0। এই দুটাকে রিমুভ করার জন্য কাজটা করলাম। এখানে মনে হয় সবকিছুকে কিছু একটা কমন নেওয়া যায়। যদি এখানে আমি 4 কমন নেই তাহলে 125 ভাগ 4 কমন যাবে না, 5 কমন তো মনে সবকিছুর মধ্যে যায়, 5 কমন নিয়ে 5 কমন নিতে থাকবে 4g স্কয়ার প্লাস 105, সো 20g 125/5, সো 25 ইকুয়াল টু 0। 5 গুণ আছে ভাগ করে দেই, 4g স্কয়ার প্লাস 20g প্লাস 25 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা একটু চাবো সূত্র ফেলার জন্য বা বিরাটাম করার জন্য, যেভাবে হয় আর কি। এই পাশ থেকে কিছুটা মুছে দিই, দেখা যাক লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে আমরা 2g লিখে হোল স্কয়ার লিখতে পারি, সো a স্কয়ার প্লাস 2ab যেগুলো 4 4 5 20, ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার মানে 25 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 2g প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0, স্কয়ার বসে শূন্য হয়ে যাবে, তার মানে 2g প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে g এর মান কত বের হলো, -5/2। সো আমরা এখান থেকে g এর মান বের করে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আমাদের f এর মান লাগবে, g এর মান ধরে আমরা ওইখানে বসাই দেব। ওই সমীকরণটা আমাদের কত নং সমীকরণ ছিল, আমাদের এটা 1 নং 2 নং 3 নং ছিল সমীকরণ। তাহলে আমরা এক কাজ করি, g এর মান ওখানে বসিয়ে দিই, 3 নং এ বসিয়ে দিই। সুতরাং আমরা এখানে লিখব, সুতরাং লিখব g এর মান বসিয়ে 3 নং না 4 নং, 4 নং ছিল এটা, 4 নং এ বসিয়ে দিই, 4 নং বসিয়ে। এই জন্য ছোট বোর্ডে করলে একটু সমস্যা, লাইনগুলো হারিয়ে যায়। তাহলে f ইকুয়াল টু 7 প্লাস 3 g এর মান 5/2,
ওভারঅল এখানে কাজ করলে যে এফ এর মান কত বের হয় দেখা যাক, 7 প্লাস 3 ইন্টু মাইনাস 5/2 মাইনাস হাফ বের হবে। এফ এর মান তাহলে কত বের হইলো, মাইনাস হাফ। এফ এর মান পাইলাম, জি এর মান পাইলাম, এখন আমাদের কার মান লাগবে, আমাদের সি এর মান লাগবে। এক কাজ করি, এই মানগুলো আমাদের সমীকরণ 2 এ ফেলে দিই। ওকে, একটু বড় হবে অঙ্কগুলো, তোমাদের আমি প্রথমেই বলছিলাম, তবে অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। মানগুলো একটু লিখে রাখি, জি এর মান মাইনাস 5/2, এফ এর মান মাইনাস হাফ। সো এখন লিখবো জি এবং এফ এর মান 1 নং এ বসিয়ে পাই, সরি 2 নং এ বসিয়ে পাই, এখন তো আমাদের এটা ছিলই। তাহলে এখন লিখি জি এফ এর মান 1 নং বসিয়ে। 1 নং কি ছিল, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 5/2 বের হয়েছিল। তাহলে এখানে যদি মান বসাই দেই, তাহলে জি এর মান যদি বসাই দেই স্কয়ার ইকুয়াল প্লাস হবে, তার মানে 25/4, এফ এর মান 1/4 মাইনাস সি ইকুয়াল টু কত, 5/2। ওকে, এখন এখান থেকে শুধু আমরা সি এর মানটা বের করে নিয়ে আসবো, তার মানে 25/4 প্লাস 1/4 মাইনাস 5/2 ইকুয়াল টু সি। ওভারঅল এখন দেখা যাক সি এর মান কত বের হয়। ক্যালকুলেশনটাই বড়, এমনি অঙ্ক কঠিন না কিন্তু। প্লাস 1/4 মাইনাস 5/2, এখানে ওভারঅল আমরা শুধুমাত্র 4 পাবো। ওকে, তাহলে আমরা জি এর মান, এফ এর মান, সি এর মান বের হয়ে গেল, সমস্ত মান আমরা 1 নঙ্গে বসায় দেব। তারপর আমাদের এই অঙ্কের কাহিনী শেষ। তুমি উপরে লিখে নিবা জি এর মান, এফ এর মান এবং সি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। ওকে, মান বসানো যাক, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, জি এর মান কত, মাইনাস 5/2x প্লাস 2, এফ এর মান কত, মাইনাস হাফ y প্লাস সি এর মান কত, 4 ইকুয়াল টু 0। এখানে আরো কিছু কি বলছে নাকি, এখানে আরো কিছু বলে নাই, এখানে শুধু বলছে সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কাজ করলেই হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে 2 কাটি করলে মাইনাস 5x মাইনাস y থাকবে প্লাস 4 ইকুয়াল টু 0, যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন নেক্সট চলে যাব 10 এর 2 নম্বর অঙ্কটাতে। এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তবে অঙ্কটা আমারই কঠিন কিছু না, তবে অঙ্কটা আমার ফেভারিট একটা অঙ্ক। দেখতে পাচ্ছি বলছে দেখাও যে একটা বিন্দু 1,1 একটা সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ এর উপরে অবস্থিত। আমরা বলছিলাম যদি কোনো একটা বিন্দু একটা বৃত্তের সমীকরণের উপর অবস্থিত হয়, তাহলে কিন্তু তার ফলাফল ইকুয়াল টু 0 হতে হবে। 0 থেকে কম বা বেশি হলে কিন্তু হবে না। আমরা বলছিলাম কিন্তু কম হলে ভেতরে অবস্থিত, বেশি হলে বাহিরে অবস্থিত, মনে আছে না? ঠিক আছে, তাহলে প্রথমে 1 বিন্দুটা আমরা এই সমীকরণে বসাই দেখবো এটা বৃত্তের উপর অবস্থিত কি না। ওকে, তারপরে কি করতে হবে, এখানে করতে হবে এরপরে এই বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। এই জায়গাটাতে একটু ব্যাস, যে ব্যাস অঙ্কন করতে হবে তার অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। তো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন শুরু করব, এটা কত, 10 এর 2 নম্বর অঙ্কটা। প্রথমে আমরা বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে একটু লিখি। কি সমীকরণ দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার 4x 6y 12, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y 12 ইকুয়াল টু 0, যা 1 বিন্দুগামী হলে বৃত্তের উপর অবস্থিত হবে। দেখি কি হয়। 1,1 এই বিন্দু স্থানাঙ্ক দ্বারা দেওয়াই আছে, বিন্দুগামী যদি হয় তাহলে 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। এর ফলাফল কি আসলেই শূন্য? 2 আর 4 কত, 6 আর 6 12, 12 যোগ করে 0, তার মানে এটা পারফেক্ট। এটা ফলাফল ইকুয়াল কিন্তু শূন্য হয়েই গেছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এটা বৃত্তের অবস্থিত, উপর অবস্থিত। সুতরাং আমরা দেখতে পারি যে বৃত্তের উপর অবস্থিত, উপর অবস্থিত। আচ্ছা, এই লাইনটা আমরা পেলাম, যে আমাদের প্রথম অংশটা পূর্ণ হয়ে গেল। অঙ্কগুলো পাটপাট করে চিন্তা করতে হবে। এই বিন্দু থেকে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। ব্যাসের কথা যেহেতু বলছে, তার মানে বিষয়টা এরকম, এই একটা বৃত্ত, একটু সুন্দর করে দিই, এই একটা বৃত্ত। ধরো তুমি এই বিন্দুর স্থানাঙ্ক তুমি
আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তুমি তো বের করতে পারবা না? এই সমীকরণ থেকে কিন্তু তুমি চাইলে কেন্দ্রটাকে বের করে নিতে পারবা। ধর তুমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করছো, আর এখানে যে আমাদের বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দুটা কত, এই বিন্দু কত 1,1। আমাকে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্কটা না হয় আমরা সমীকরণ -g, -f এর মাধ্যমে এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। কোশ্চেনটাকে বুঝাও, আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। এখন আমাদের টার্গেট এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য। আমি ধরে নিতে পারি যেহেতু স্থানাঙ্ক আমি জানি না, বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। সো আমরা প্রথমে লিখবো, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, পয়েন্ট এর স্থানাঙ্ক x1, y1। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এই সমীকরণ থেকে আমরা একটু বৃত্তের কেন্দ্রটা বের করে নিই। কিভাবে কেন্দ্রটা বের করবো? স্যার এই সমীকরণটা একটু গুছিয়ে লিখতে হবে আমাদেরকে। আমরা লিখি, এক নং দিয়ে ফেলি, এক নং থেকে পাই x² + y², সুতরাং কি 2gx + 2fy + c = 0। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তো কেন্দ্র বুঝতে পারছি, 2gx 2 × 4, 2fy 3 × 6। পারফেক্ট। তাহলে সুতরাং সেন্টার অফ সার্কেল অর্থাৎ বৃত্তের কেন্দ্র -g, -f হলে কেন্দ্রটা কত পাচ্ছি? -2, -3। এই যে -g, -f অপোজিট মানটা হবে, তোমাদের গতকালকে শিখেছি। এখন আমাদের তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা পেলাম, ধরলাম ও একটা বৃত্তের কেন্দ্র -2, -3। তোমরা সরল রেখার অধ্যায়ে কিন্তু একটা বিষয় শিখে আসছো। আর তাছাড়া তোমরা এটা জানো যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তে কিন্তু ও বিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ও এ অথবা ও বি কিন্তু ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই সমান, তার মানে ও এ সমান ও বি, তুমি বলতেই পারো। এখন তুমি ধরো ও বিন্দুর মধ্যবিন্দুর বাহানা করে তুমি বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। এরকম কিন্তু একটা অংশকে রেখে আরেকটা অংশের স্থানাঙ্কের মান বের করা কিন্তু আমরা সরল রেখার অধ্যায়ে 3.3 থেকে কিন্তু আমরা শিখে আসছি। এগুলো মনে করে দেখো তোমরা। সো আমরা এখন যে কাজটা করবো, এখন ওই তোমার বি বিন্দুর স্থানাঙ্ক বের করার টার্গেটে সামনে আগাতে শুরু করে দিই। আমি আপাতত এই অংশটা কিছু মুছলাম। তোমাকে কিন্তু চিত্র রাখতে হবে। সো এখন যদি আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে আমরা কি লিখতে পারি? সরলরেখার সিস্টেমে যদি কাজ করি, তাহলে -2 হবে, এরকম অভেদ দিয়ে আমরা লিখতাম, মনে আছে তোমাদের? আমি সমীকরণ ব্যবহার করছি, কারণ আমি সমীকরণের মান বের করবো, এইটা প্লাস এইটা বাই 2, তার মানে 1 + x1/2। ব্যাপারটা কি বুঝতে পারছো না কি বুঝতে পারো নাই? তুমি তো বুঝতেই পারলা যে ও বিন্দু বৃত্তের কেন্দ্র, তার মানে এটা সমান, তার মানে এই 1 এবং এই x, এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক এবং এই প্রথম বিন্দুর স্থানাঙ্ককে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই ও বিন্দুর প্রথম বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। একই রকম আবার -3 কার সমান হবে? -3 হবে এই 1, কারণ দ্বিতীয় বিন্দুর y এর স্থানাঙ্ক 1, আর এখানে y এর ভ্যালুটা y1/2। এখান থেকে আমাদের টার্গেট x1 বের করবো, y1 বের করবো, আমাদের খেলা শেষ। তার মানে 1 + x1 = -4, তাহলে x1 = -5 পাওয়া যাবে। এখানে কোনাকুনি গুণ করলে 1 + y1 = -6, তার মানে y1 = -7 পাওয়া যাবে। তাহলে x1 y1 এর স্থানাঙ্ক কত বের হইল? সমান -5, -7। দ্যাটস অ্যানসার। বুঝতে পারছো? আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে সরল রেখার অধ্যায়ের বেসিকটাকে কাজে লাগাইছি। কিভাবে করে আমরা মাঝখানে বিন্দুর সাহায্য নিয়ে অপর একটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। বুঝতে পারছো নাকি? দেখো, সো আমাদের এই পিসটা কমপ্লিট। নেক্সট আমরা এবার আসবো 11 নম্বরে। আমাদের এখন অনেকগুলো অঙ্ক করতে হবে। দেখা যাক 11 নম্বর অঙ্কগুলো কি দেওয়া আছে। খুবই সোজা কাজ আশা করা যায়। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এত বৃত্ত এবং এত সমীকরণ রেখার বিন্দুতে অবস্থিত। ওই যে আমাদের ছেদ বিন্দু রেখার সমীকরণে কাজ করতে হবে। আজকে প্রথমে যে সূত্রটা দিলাম সেই সূত্রের অঙ্ক এটা, কারণ এখানে বলছে ছেদ বিন্দু দিয়ে যায়। সো 11-র 1 নম্বর অঙ্কটা শুরু করছি। দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ আগে আমরা লিখি। কি কি দেওয়া আছে? x² + y² -2x - 4y -4 = 0। এটাকে আমি এক নং ধরে নিলাম, না ধরলেও চলতো। আর একটা সমীকরণ কত দেওয়া আছে? -2x - 4y -4 = 0, আর 2x + 3y + 1 = 0।
2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। একটু চিন্তা করে দেখো এইখানে কোনটা বৃত্তের সমীকরণ আর কোনটা সরলরেখার সমীকরণ একটা শুধু লিখে দিচ্ছি মনে করে দেখো ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা লিখি তাহলে আমরা জানি ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বৃত্তের সমীকরণ ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি জানি মনে করে দেখো আমি আগে লাইনটাকে লিখছি তারপর ওই অনুসারে মানটা বসাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস k ইনটু মনে আছে বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটাকে 1 এটাকে 2 লিখছিলাম। আচ্ছা আমি তোমাদের এই লাইনটা তোমাদের বোঝার জন্য লিখলাম, তোমরা চাইলে এই লাইনটা নাও লিখতে পারো। আমরা এই লাইনের পরিপ্রেক্ষিতে এই সমীকরণকে এখন সেই কাজটা করব যেটা তারা বলছে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো আমরা লিখে ফেলি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। এটা আমাদের সম্পূর্ণটা লাগা বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু সরলরেখার সমীকরণ ইনটু ইকুয়াল টু 0। সরলরেখার সমীকরণ কত 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এই লাইনটাকে আমরা 3 নং সমীকরণ ধরে ফেললাম। আচ্ছা এখন এখানে একটা কথা যেটা বলছে আর কি বলছে যে মূল বিন্দু দিয়ে যায় তাহলে খুব সুন্দর অঙ্ক দেখা যায়। মূল বিন্দু যদি হয় তাহলে মূল বিন্দু স্থাপন করো 0 0। মূল বিন্দু 0 0 পয়েন্ট দিয়ে যায় তাহলে x এর মান 0 y এর মান 0। এখানে সমস্ত জায়গায় এগুলা সব শূন্য থাকবে -4। কত মজার অঙ্ক দেখা যায়। আর এখানে k এটা 0 এটা 0 থাকবে শুধু 1 k ইনটু 1 ইকুয়াল টু 0। তার মানে এখানে k ইকুয়াল টু কত বের হলো 4। এবার এই k এর মান আমরা কি করব এইখানে বসায় দিব সমীকরণ 3 এ বসায় দিব তারপরে কাজ করে ফেলে আমাদের অঙ্ক কমপ্লিট। আশা করি অঙ্কটা খুবই সহজে বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু খুব সোজা একটা অঙ্ক। এখন লিখব k এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস মাইনাস 4 k এর মান কত 4 দ্বারা গুণ করে দিই সরাসরি 4 দুগুণে 8x মান বসাই দিচ্ছি এখানে k এর মান কত 4 বসাই দিচ্ছি ঠিক আছে। আর 3 দুগুণা 6y প্লাস k এর মান 4 4 একে 4 আচ্ছা 4 বসাতে তাই না 4 দুগুণা 8 আর 4 3 4 12 ইকুয়াল টু 4 একে 4 ইকুয়াল টু 0। এবার এটাকে একটু যোগ বিয়োগ করে দেখা যাক x স্কয়ার প্লাস y স্কয়ার 6টা থেকে 2টা বাদ দিলে 6x থাকবে আমাদের এখানে আর 12টা থেকে 4টা বাদ দিলে 8y থাকবে আর 4 4 তো কাটা গেলই থাকলো ইকুয়াল টু 0। সো যে আমাদের নির্ণয় সমীকরণ। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 ও x সমান 3 রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো প্রথমে আমাদের যে রেখাটা দেওয়া আছে যে সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 তা লিখে নিই। 2 নম্বর অঙ্কটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু আছে। এগারোর 2 নম্বরটা কি দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর কত মাইনাস 4x ইকুয়াল টু 0 যা আবার x সমান 3 রেখার উপর বসে। তার মানে x সমান 3 হলে কি হবে y স্কয়ার 3 যদি হয় 3 3 9 প্লাস y স্কয়ার 3 4 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9 এর পাশে গেলে প্লাস 9 আর এই স্কয়ারের পাশে গেলে কত হবে রুট হবে। সো 9 থেকে এটা বিয়োগ করলে 3 তার মানে √3 হবে। ওকে তাহলে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত বের হলো কারণ যেহেতু বলছে এত ছেদ বিন্দু দিয়ে যায় সুতরাং তাহলে লিখি ছেদ বিন্দুর স্থানাঙ্ক বানান কি লিখলাম ওকে কত x, y x এর মান 3 আর y এর মান কত √3। এরপর দেখা যাক এরপর অংশ কি বলছে। আচ্ছা এরপরে বলছে যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6,0 এরপরে যেটা বলছে যে রেখার ছেদ বিন্দু দিয়ে যায় তাহলে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের
কেন্দ্র 6,0 দেওয়া আছে। চিন্তা করে দেখো, সাপোজ একটা বৃত্তের কেন্দ্র এটা 6,0 আর ধরো তোমার একটা বিন্দুর স্থানাঙ্ক, তোমার একটা স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 3,√3। তুমি এখান থেকে তুমি ব্যাসার্ধ কেমনে বের করবা? 3,√3 এখান থেকে ব্যাসার্ধ তুমি কেমনে বের করবা? ওই যে তুমি 19 এর সূত্র পড়ছিলা 6 - 3 হোল স্কয়ার প্লাস 0 - 3 হোল স্কয়ার। সুতরাং আমি ভাবে লিখবো, সুতরাং ব্যাসার্ধ আর সমান, অথবা না লিখলেও চলে, আচ্ছা লিখলামই তো, তাহলে হবে 6 - 3 হোল স্কয়ার প্লাস 0 - √3 হোল স্কয়ার, 3 স্কয়ার প্লাস শুধু 3, তার মানে √12 পাইলাম। এখন এখানে কথা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করে ফেলি। বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করে ফেলবো। বৃত্তের কেন্দ্র কত? 6,0। এই সাপেক্ষে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলি। কারণ আমাদের দেখতে পাচ্ছি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা। আর বৃত্তের কেন্দ্র এবং সমীকরণ থেকে ব্যাসার্ধ সাহায্য নিয়ে আমরা কিন্তু ওই যে ওই সূত্রটা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এই সূত্রটাকে ফেলতেই পারি, সেটাই ফেলে দিই। সুতরাং লিখবো 6,0 বিন্দুগামী হলে, কারণ যেহেতু এটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মান √12, তাহলে x - 6 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। r মানে কত? √12 হোল স্কয়ার। এখানে কাজ করলে x স্কয়ার 6 × 12x 6 × 36 প্লাস y স্কয়ার ইকুয়াল টু শুধু 12 পাবো। ওভারঅল ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x, 36 থেকে 12 যদি বাদ দেই তাহলে এখানে 24 পাওয়া যাবে, প্লাস 24 ইকুয়াল টু 0, যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। ফাইনালি আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা করব 12 এর 1 নম্বর অঙ্কটা। এটা তো খুবই সোজা একটা অঙ্ক। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, কিন্তু সাথে আরেকটু চাইছে, বৃত্তটির কর্তৃক y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যও বের করতে হবে। আগে বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলি, তারপরে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করা না হয় ওটা কোনো ব্যাপার না। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি কিন্তু 2 নম্বর একটা সূত্র মনে তোমার আজকে লিখে দিছি প্রথমেই, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। মনে করে দেখো, এই সূত্র আমাদের কাজে লাগবে, কারণ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে। সূত্রগুলো খুব সহজ, তোমাদের কাছে মনে হয় এগুলো কঠিন, কিন্তু আসলে এগুলো কঠিন মনে হইলে কঠিন। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করলাম 12 এর 1 নম্বর অঙ্কটা। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে তাকায় দেখো। দুইটা বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুগুলোকে আমি ধরে নিলাম একটা a বিন্দু -4,3 আর একটা b বিন্দু 12, -1। এখন এখান থেকে আমাকে যেটা বের করতে হবে, এখান থেকে ব্যাস কল্পনা করে বৃত্তের সমীকরণ। তুমি লিখবা যে ab কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, ab কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে? সূত্রটা বলো। x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। এবার স্থানাঙ্ক বসায় দাও, এই যে x1 y1 x2 y2। সো যদি আমরা এখানে যদি মান বসায় দেই তাহলে আমি দেখতে পাচ্ছি x1 x2 y1 y2, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর x2 এর মান কত? 12, y1 এর মান কত? 3, আর y2 এর মান মাইনাসে +1 = 0। যদি এখানে গুণ করে দেই তাহলে x² - 12x প্লাস 4x মাইনাস 4 × 12 = 48, তাই তো? ওকে, এখানে কাজ করলে y² y কে y -3y প্লাস -3 কে 3 = 0। লাইনটা কি দাঁড়ালো? x² + y², এখানে এটা বিয়োগ করলে থাকবে আমাদের -8x, ওকে। আর এখানে থাকবে আমাদের কত? -2y, আর -48 থেকে -3 করলে -51 = 0। আচ্ছা, আমরা বৃত্তের সমীকরণ তৈরি করে ফেলছি, আমাদের আর কোনো চিন্তা নাই। এখান থেকে আমাকে যে কাজটা করতে বলছে, বৃত্তের y অক্ষ কর্তৃক অংশের দৈর্ঘ্য বের করা। এখন y অক্ষ কর্তৃক যদি অংশের দৈর্ঘ্য বের করতে বলে, তোমরা কিন্তু এর সূত্র কিন্তু পড়ে আসছো। আগে আমরা এখান থেকে বৃত্তের সেন্টারটা বের করে নিই। আচ্ছা, লাইনটাকে তাহলে ওভাবে লিখে নিই, তারপর সেন্টার বের করি, ঠিক আছে? তুমি লিখবা আবার
ওই যে 2gx 2fy এর মতো লাইনটাকে লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 4 দুগুণ 8 ঠিক আছে 2fy f কত আমাদের এখানে -1y প্লাস c ইকুয়াল টু 0 c আমাদের এখানে -51 তাহলে এখানে সেন্টার অফ সার্কেল কি হচ্ছে মানে বৃত্তের কেন্দ্র -g, -f তার মানে 4,1 পেয়ে গেলাম। এখন আমাদেরকে এখানে যেটা বের করতে বলছে যে y অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য y অক্ষের খণ্ডিত অংশের সূত্রটা কি 2√f² - c মনে আছে তোমাদের 2√f² - c কারণ এই সূত্রটা এখানে কেন ফেললাম আমি কিন্তু আরেকটা সূত্র পড়ছিলাম ওই যে r² - ac² বা r² - a² ওই সূত্রটা আমি কেন এখানে ফেললাম না আমি কিন্তু বলছিলাম যে যদি আমাদের কাছে x - h² + y - k² = r² ওই সমীকরণ দেওয়া থাকে তখন যদি খণ্ডিতাংশ বের করতে বলে তাহলে আমি তখন ওই সূত্রটা ফেলবো যেটা আমি প্রথম দিকের একটা অঙ্কতে আমি করছি বা আমি ওই বেসিক বোঝানোর সময় আজকে বুঝাই দিছি কিন্তু এখন কিন্তু আমি বর্তমানে আমি কিন্তু গতকালকে দেওয়া সূত্রটা ফেলছি কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু এই যে এই সমীকরণের সাথে আমাকে খণ্ডিতাংশ বের করতে বলছে এই জন্য তোমাকে বুঝতে হবে যে কোন সমীকরণের সাথে তোমাকে খণ্ডিতাংশ বের করতে বলছে এই জন্য কিন্তু ভালো প্যাস সো আমরা এখন এখান থেকে লিখবো যে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য y এক্সিস এর খণ্ডিতাংশ কি লিখলাম বানান তোমরা বুঝে নিও খণ্ডিত অংশ লিখি খণ্ডিত অংশ 2√f² - c আরেকটা আছে x অক্ষের ওটা হলো g² - c সো এখানে f এর মান কত 2fy f এর মান 1 তার মানে 1² আর মাইনাস এর আছে প্লাস c এর মান কত 51 যেটা c না আমাদের সূত্র অনুসারে x² + y² 2gx 2fy + c = 0 তার মানে c এর মান কত -51 মাইনাস এর আছে প্লাস 51 ওভারঅল এখানে কত পাওয়া যাবে 2√52 ক্যালকুলেটরে কাজ করলে 4√13 পাওয়া যাবে ডাইরেক্টলি আমি লিখে ফেললাম 4√13 তুমি একক লিখতে পারো যাই হোক আমাদের তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এইবার আমরা আসবো 3 নম্বর অঙ্কটা এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা তোমাদের কিন্তু একটু ভালো করে দেখতে হবে কিন্তু এই অঙ্কটা পরীক্ষার মধ্যে খুব কম বোর্ডে আসছে খুব সিম্পল অঙ্ক এটা দেখা যাক অঙ্কটা কি দেওয়া আছে এটা কত করছি 12 এর 3 নাম্বারটা এখানে লাইনটা একটু ভালো করে পড়তে হবে বি বাহু বিশিষ্ট ওএ বিসি একটি বর্গ ওএ এবং ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ x² + y² = b * x + y আচ্ছা তাহলে এখানে একটা বর্গ যেটার বর্গের বাহু b তার বর্গের সবগুলো বাহু তো সমান হয় এটা জানা কথাই সো আমি একটা গ্রাফ চার্টের মতো তৈরি করার চেষ্টা করি এটা আমাদের যদি বর্গ হয়ে থাকে বর্গ বলতে কিন্তু সবগুলো বাহুকে সমান বোঝায় সো মনে করে আমাদের এখানে সবগুলো বাহুই সমান এবং সবগুলো বলছি বি বাহু বিশিষ্ট আর ক্ষেত্রটা কি বলছে ও এ বি সি তাই না হ্যাঁ ও এ বি সি ও এ বি সি আচ্ছা এবার কথা হচ্ছে সবগুলা বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক কত মাথা খাটিয়ে চিন্তা করে দেখো সাপোজ তোমার এইখানে দূরত্বটাও x অক্ষ বরাবর দূরত্বটাও 5 ও অক্ষ বরাবর দূরত্বটাও 5 তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 5,5 কারণ আমি এখানে 5 ঘর গেলাম 1 2 3 4 5 আর এখান থেকে 5 ঘর গেলাম 1 2 3 4 5 হিসাব করতে গেলে বিন্দুর স্থানাঙ্ক কত 5,5 আসবে না তাহলে এখন তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে b, b নাকি বুঝো নাই কারণ এটা b বাহু বিশিষ্ট আমি আবার লাইনটা কিন্তু বলতেছি লাইনটা কিন্তু খুব ভালো করে বুঝতেই হবে তোমাকে এখানে যেহেতু তারা বলছে যে b বাহু বিশিষ্ট মানে কি যেহেতু বর্গ এখানে কোনো ডাউট নাই যে সবগুলো বাহুই সমান এখান থেকে যদি আমি b এর মান কল্পনা করে নিচ্ছি 5 বা 7 বা 10 এটা কল্পনা করি তো যদি এখানে 5 হয় তাহলে এখান থেকে আমি 5 ঘর যাব x অক্ষ বরাবর আর যদি বর্গ যেহেতু সবগুলো বাহু সমান y অক্ষ বরাবর আমি 5 ঘর যাব 5 ঘর হিসাব করতে তাদের স্থানাঙ্ক কত আসে 5,5 তার মানে এই বিন্দুটা আছে হিসাব করতে গেলে ওইরকম একটা ব্যাপার যে যদি এটা b হয় এটা যদি b হয় তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে b, b এটাই তোমাকে বুঝতে হবে আচ্ছা এখন আমি এখানে এটাকে x অ্যাক্সিস কল্পনা করি এটাকে y অ্যাক্সিস কল্পনা করি ওকে এরপর আমাদের যে কাজটা করতে হবে এখানে যেটা বলছে যে
আর বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত 0,0। এই ও বিন্দুর স্থানাঙ্ক কত 0,0, তা তোমরা জানোই যেহেতু ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা এখানে যেটা বলা হয়েছে যে ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ করেছো। অক্ষ ধরবো মানে ও এ এবং ও সি অক্ষ ধরছি, ঠিক আছে। অক্ষ ধরে বিটাকে হিসাব করে তারপর আমরা বি কমা বি পাইছি। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে x² + y² = b × x + y। এখন আমি এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, একটা ও বিন্দুর স্থানাঙ্ক, একটা বি বিন্দুর স্থানাঙ্ক। এখন এই দুই বিন্দুর সাপেক্ষে আমরা কিন্তু শিখেছিলাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু খুব সহজভাবে ওই যে x - x1 আর x - x2 এই যে সমীকরণটা, সেই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা সহজে সমীকরণটা করতে পারবো। সো আমরা লিখছি এখানে ও বিন্দু 0,0 এবং বি বিন্দু b, b হলে আমরা জানি কি জানি x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 = 0। মনে আছে? একটু আগে যেটা ফেললাম। তাহলে এখানে x1 এর মান তো 0, কোনো সন্দেহ নাই। x2 এর মান কত? b। ওকে, y1 এর মান 0 আর y2 এর মান b। এখান থেকে সমীকরণ ক্রিয়েট করব আমরা। এখানে x থাকবে আর x - b থাকবে, আর এখানে y থাকবে, y - b থাকবে। নাও গুণ করে দিই, x² - bx y² - by = 0। সাজিয়ে লিখে লাইনটাকে x² + y² এটা ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। ওই পাশ থেকে মনে হয় আমরা কিছু কমন নিতে পারি, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে তার মধ্যে করে মিলে যাবে x + y। হ্যাঁ, এটা প্রমাণ করতে বলছে পরিবর্তিত সমীকরণ অনুসারে। সো আমাদের এটা কমপ্লিট। এইবার আমরা আসবো 13 এর 1 নাম্বার অঙ্কটা। দেখা যায় 13 এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে। এই 13 এর 1 নাম্বার অঙ্কটা পরীক্ষার মধ্যে সবথেকে বেশি আসার সম্ভাবনা আছে। শুরু করা যাক। অনেকে মনে করতে পারো ভাই সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট বলেন, কোনটা থেকে কোনটা করব। আসলে অধ্যায় বড় বড় তো, এই জন্য অধ্যায়ের বিশেষ কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট বলতে আমরা বাধ্য হচ্ছি, কোনো উপায় নেই। এখানে দেখা যাক লাইনটা এখানে কি বলছে, তারা অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে, অনেক বুঝার আছে এখানে অঙ্কটার মধ্যে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। এরপর কি আছে? x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে কি? এটা কত নম্বর অঙ্ক করতেছি? 13 1। লিখলাম দেওয়া আছে x² + y² = 4। এই সমীকরণটাকে আমরা কিন্তু চাইলেই এরকম ভাবে লিখতে পারি। তোমাদের আমি প্রথমেই শিখেছি গতকালকে অধ্যায়ে = 2 যার কেন্দ্র কত চিন্তা করে দেখো, যার সেন্টার 0,0 এবং ব্যাসার্ধ কত r সমান, আমি r1 লিখলাম কারণ এখানে আরেকটা ব্যাসার্ধ ঝামেলা আছে দেখতে পাচ্ছি, এবং কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। এখন আমরা এখান থেকে একটা চিত্র তৈরি করব। এই চিত্রটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মোটামুটি যে বৃত্ত আঁকলাম, কিন্তু সুন্দর করে আঁকা দরকার। একটা বৃত্ত তো কেন্দ্রে আছে, কেন্দ্রকে রেখা এই একটা দিলাম। তোমরা এগুলা পেন্সিল দেখবা, কিন্তু আমি জাস্ট খালি একটু হাত দিয়ে আঁকছি, এরকম বাঁকা মনে হচ্ছে, কিছু করার নাই। সুন্দর আর কত করা যাইব, একটু চাপা মনে হচ্ছে। এটা মনে করো আমি এই বৃত্তের কেন্দ্র।
হইল একরকম। তাহলে একটা বৃত্তকেন্দ্র আছে যার স্থানাঙ্ক 0 0, এটা ও ধরলাম, পরস্পরকে স্পর্শ করছে এটাকে টি ধরলাম, এটা আরেকটা বিন্দুর স্থানাঙ্ক না, এটাকে পি ধরলাম। আর কি বলছে এখানে, এখানে বলছে সেটা হলো আরেকটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3, তার মানে এই কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। আচ্ছা, তাহলে যেটা কেন্দ্রে আছে তার ব্যাসার্ধ 2, তার মানে ওটির মানটা 2, আর এই ব্যাসার্ধের মানটা আমি জানি না, এটাকে আমি আর ধরে নিলাম, R2 ধরে নিলাম, R1 তো একটা আমি ধরছি, R1 সমান 2। আশা করি তোমরা চিত্রটাকে বুঝতে পারছো। চিত্রটাকে আমি একটু ব্যাখ্যা করি, না হলে তো সুন্দর হবে না। ফার্স্ট অফ অল তুমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখো যেটা কিনা ওর উপরে অবস্থিত, যেহেতু এই যে 0 0 পাচ্ছি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ পাচ্ছি R মান 2, এই জন্য এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ না, এই প্রথম যে বৃত্তটা যেটা কেন্দ্রে অবস্থিত, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 যা আমি এখান থেকে পাচ্ছিলাম, আর ব্যাসার্ধ আমি যে R স্কয়ার মানে 2 স্কয়ার, আর এর মান তাহলে আমি এখানে 2 পাচ্ছিলাম। এরপরে কথা বলছে যে সেটা হলো এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,3 এবং এত বৃত্তের সমীকরণ বহিঃস্পর্শ করছে। বহিঃস্পর্শ করা মানে তোমরা জানোই বাহির থেকে স্পর্শ করছে, তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। বহিঃস্পর্শ বলতে কি বোঝায়, এই একটা বৃত্ত যখন হইল না, এই বাহির থেকে পরস্পরকে স্পর্শ করে যে বিন্দুতে, ওই বিন্দুটাকে বলা বহিঃস্পর্শ। আর অন্তঃস্পর্শ কোনটা, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দেখো পরস্পর ভেতরে স্পর্শ করছে, এই বিন্দুটাকে বলা হয় অন্তঃস্পর্শ। বুঝতে পারছো, এটা অন্তঃস্পর্শ, এটা হলো বহিঃস্পর্শ। এটা খেয়াল রাখবা। আমি যেমন ওই সাপেক্ষে চিত্রটা আঁকলাম এবং ওই বৃত্তের ব্যাসার্ধ জানি না, কিন্তু ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি 4,3 এবং ওই বৃত্তের কেন্দ্রটাকে ধরলাম পি। সো ধরি পি সেন্টার অফ সার্কেল, সেকেন্ড বৃত্তের এটা, ঠিক আছে, যার স্থানাঙ্ক 4,3 এবং রেডিয়াস মানে কি ব্যাসার্ধ R2 ইকুয়াল টু, আমি এখানে R2 এর মান জানি না, R2 ধরে নিলাম। ওকে, আর এটা R1 ছিল আমাদের। এখন আমাদেরকে যে কাজটা করতে বলছে, এখান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সো আমাকে কিন্তু ওই R2 অর্থাৎ এই কিন্তু দূরত্ব মানটা কিন্তু জানতে হবে, R2 এর মানটা আমাকে জানতে হবে। এখন R2 এর মানটা আমি কিভাবে জানতে পারি, চিন্তা করে দেখো। আমরা দেখতে পারি এখানে, সুতরাং যদি আমরা চিন্তা করি OP ইকুয়াল টু কত হবে, OT প্লাস PT, এরকমটা না? এই OP মানে কি, এটা প্লাস এইটা। OP এর দূরত্ব নির্ণয় করতে পারবো ওই যে দূরত্বের সূত্র সাহায্যে, না এটা যেটা পড়ছিল, তার মানে 0 - 4, কারণ প্রথম বিন্দুর স্থানাঙ্ক 4 দেওয়া আছে, আর এটা কত 0 - 3 হোল স্কয়ার ইকুয়াল টু OT এর R1, আর এটা কত R2। এখানে কাজ করে 4 4 16, 3 3 9, R1 এর মান কত পাচ্ছিলাম আমি 2, আর R2 এর মানটা আমাকে মেইনলি বের করতে হবে। সো 2 প্লাস R2 ইকুয়াল টু রুট করলে 5 আসবে, তাই না, 25 আর 5 আসবে, তার মানে R2 এর মান কত বের হবে 3, যদি আমরা বিয়োগ করি। এখন এখানে কথা হচ্ছে যে তাহলে আমরা কিন্তু বৃত্তের চিন্তা করে দেখো, এই যে বৃত্তটা পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্র জানা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, আর কেন্দ্রের ব্যাসার্ধ দেওয়া থাকলে ওই x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার সূত্র আমরা ফেলতেই পারি, আর কোন চিন্তা নাই। সো আমি লিখবো যে 4,3 এবং R2 ইকুয়াল টু 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ সূত্রটা কি, x - h মানে কত 4 হোল স্কয়ার, y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মানে 3 স্কয়ার। এইখানে আবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, বিশাল কাহিনী করি। a স্কয়ার মাইনাস 4 দুগুণা 8x, 4 4 16, আর এটা পাচ্ছে y স্কয়ার 3 দুগুণা 6y, 3 3 9 ইকুয়াল টু 3 3 9, 9 9 তো কাটাকাটি করেই দিব, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। মেবি দ্যাটস লাস্ট ইকুয়েশন আমাদের এখানে। এরপরে আমাদেরকে আসতে হবে 13-র 2 নাম্বার অঙ্কটা। দেখা যাক 13-র 2 নাম্বার অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এরপর কি বলছে, দুইটি বৃত্তের সমীকরণ দেখা হচ্ছে তাদের প্রত্যেকটির কেন্দ্র অপরটির পরিধির উপর অবস্থিত। এক একটা বৃত্তের কেন্দ্র আরেকটা বৃত্তের পরিধির উপর অবস্থিত।
সো এখন দেখা যাক এখান থেকে আমরা কি যুক্তি দিতে পারি। সো প্রথমে দুটো সমীকরণ থেকে আমরা প্রথমে তাদের কেন্দ্রের স্থানাঙ্ক মানে সেন্টার অফ সার্কেল এবং তাদের রেডিয়াসটা বের করে নিব। তারপর রেডিয়াসের দূরত্ব বের করতে পারলে যদি দেখি যে রেডিয়াসের দূরত্ব সমান, তাহলে আমরা খুব সহজে অঙ্কটাকে সলভ করতে পারবো। শেষ হয়ে যাবে আমাদের অঙ্কটা। সো শুরু করা যাক। একটু বড় হতে পারে অঙ্কটা, তো অঙ্কটা সোজা আছে। এটা কত নাম্বার? 13 4 নাম্বার অঙ্কটা। কি দেওয়া আছে? 2x স্কয়ার 2y স্কয়ার minus 3x minus 4y minus 3x minus 4y plus 1 equal to 0। হ্যাঁ, এটাই দেওয়া আছে, minus 3x minus 4y plus 1 equal to 0। এটা এক নং সমীকরণ। এবার একটা সমীকরণ কোনটা দেওয়া আছে? সেটা 16x স্কয়ার 16y স্কয়ার। এত বড় কেন? ওকে, 32x minus 1, এখানে তো y এর মানে দেওয়া নাই, না থাকলে আমাদের জন্য আরো ভালো, minus 32x minus 1 equal to 0। সমীকরণ 2। তাহলে এক নং সমীকরণে কাজ করি। from 1 we get, এই সমীকরণ থেকে আমাদের জানার দরকার, কি জানা দরকার বড় দেখি? বৃত্তের কেন্দ্র এবং তাদের ব্যাসার্ধ জানা দরকার। সো আমরা কেন্দ্র বের করার জন্য এটাকে কাজ করবো, সবকিছু একটু দ্বারা ভাগ করবো, কারণ x স্কয়ার y স্কয়ার সাথে কিন্তু মেইন সূত্রের মধ্যে 2 ছিল না। সো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2x মাইনাস 4/2y, 4/2 মানে 2, সরাসরি আমি এখানে লিখে দিলাম 2y প্লাস 1/2 ইকুয়াল টু 0। এখন এই লাইনটাকে ওই লাইনটার সাথে মিল করে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 প্লাস 2 মাইনাস 3/4x 2gx প্লাস মাইনাসে মাইনাস কাটি করে ঠিক থাকবে। তাহলে প্লাস 2fy, f এর মান -1y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি সেন্টারটা বের করি, সেন্টার অফ সার্কেল -g, -f হলে তোমার কাছে কি মনে হয় কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে? -1 প্লাস 3/4, 1 এবং c এর মান কত? এই যে প্লাস c ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস বের করতে পারি না, ব্যাসার্ধ। রেডিয়াস আমি এটাকে r1 লিখলাম, কারণ আমি আরেকটা সমীকরণ পাবো, সেখানে রেডিয়াসটা পাবো √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। সো এখানে g এর মান কত পাচ্ছি আমি? 3/4, তার মানে 9/16 পাবো। f এর মান 1, c এর মান কত? হাফ। ওভারঅল এখানে কাজ করলে কত আসে দেখি। রুটের ভেতরে 9/16 প্লাস 1 মাইনাস হাফ, √17/4। ডিরেক্ট ক্যালকুলেটর থেকে প্রাপ্ত মানটা বসাই দিলাম, একক লিখতে পারো তুমি। এবার আমি সেম কাহিনীতে 2 নং থেকে কাজ করব। from 2 we get, কি পাই? 16 দ্বারা সবকিছু ভাগ করে দিব, কারণ 16 ঝামেলা করতেছে। x স্কয়ার প্লাস y স্কয়ার 16 দ্বারা ভাগ করলে 2x থাকবে, আর y তো আমাদের নাই, তার মানে -1/16 ইকুয়াল টু 0। এই লাইনটাকে যদি একটু গুছিয়ে লিখে ওভাবে করে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 মাইনাস 1x প্লাস 2 0 y, কারণ আমাদের কিন্তু f এর মান এখানে কিন্তু নাই, এর জন্য আমি 0 তে 0 লিখে ফেললাম, প্লাস c ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাকে কেন্দ্র স্থানাঙ্ক বের করার মাধ্যমে সেম কাহিনী, আমাকে রেডিয়াসটা বের করতে হবে। আমি 2 নং থেকে এবার কাজ করব, ঠিক আছে? সো আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি, যা আমাদের এখন কাজে লাগবে না। সো 2 নং অনুসারে আমি সেন্টার অফ সার্কেলটা বের করছি এবং রেডিয়াসটা বের করব। এই রেডিয়াসের মানটা √17/4 মনে রাখবা, তোমাদের তো বলে লাভ নাই, আমার নিজের মনে রাখা লাগবে। হলে তাহলে এখানে আমি পাচ্ছি -g, -f যদি হয়, তার মানে 1, এটা কত? 0। বুঝতে পারছো? যুক্তি যারা সহজে বুঝতে পারি, যেটা আমি 0 লিখে নিছি। এবং c এর মান কত? -1/16। এখান থেকে আমি রেডিয়াসটা বের করতে পারবো। রেডিয়াসটাকে r2 লিখলাম, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। g এর মান কত পাচ্ছি এখানে? 1 স্কয়ার, f এর মান তো 0 স্কয়ার, মাইনাস প্লাস 1/16। দেখা যাক এখান থেকে মানটা কত বের হয়।
রুট ওভার 1 প্লাস 1/16, এই একই তো বলার কথা, একই পাইছি। 17/4। একটু তাকায় দেখো, তোমার এখানে R1 এবং R2 অর্থাৎ উভয় সমীকরণের ব্যাসার্ধ কিন্তু সেম। সেটা কত? √17/4। আচ্ছা, উভয় সমীকরণের ব্যাসার্ধের মান আমি সেম পাচ্ছি। এছাড়া এখানে আরেকটা বিষয় হলো, তারা যেটা বলছে যে একটা কেন্দ্র অপরটির পরিধির উপর অবস্থিত, তাহলে এই দুইটা ব্যাসার্ধের আমরা দূরত্ব বের করব। সুতরাং ব্যাসার্ধ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে বুঝতে পারবো পরিধির উপর অবস্থিত কিনা। ব্যাসার্ধ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, রুট ওভার, তাই যদি দূরত্ব বের করতে চাই, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করি, ব্যাসার্ধ তো না, ব্যাসার্ধ তো ফিক্সড মান পাচ্ছি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি, সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, একজনের সেন্টার পাইছিলাম কত? একজনের সেন্টার আমরা কত পাইছিলাম? হ্যাঁ, ওইটার মান আমরা মনে করে দেখি, ওটা পাচ্ছিলাম 3/4,1। হ্যাঁ ঠিক আছে, 3/4,1 পাচ্ছিলাম। একজনের মান পাচ্ছিলাম, যদি প্রথম সমীকরণে কাজ করি, 1 নং সমীকরণের ব্যাসার্ধ পাচ্ছিলাম 3/4,1 ছিল না 0 ছিল? 1 ছিল, হ্যাঁ। আর 2 নং সমীকরণের ব্যাসার্ধ কত পাচ্ছি আমি? যেটা পাইলাম মাত্র 1,0। এখানে একটু তাকায় দেখো, আমরা যে কাজটা করছিলাম, কেন্দ্রের মধ্যে দূরত্ব বের করবো, এর মানে হলো একটু মুছে দিচ্ছি আমি এখান থেকে। মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, যদি এরকমটা হয়, এক্স্যাক্টলি এরকম না, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটা এটার কেন্দ্র, এটা এটার কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র আমি পাইছি 3/4,1, বোঝার চেষ্টা করো। আর এই বৃত্তের কেন্দ্র পাচ্ছিলাম 1,0। ঠিক আছে, কোশ্চেন করছে যে দেখাইতে হবে যে তাদের একটা বৃত্ত আরেকটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। পরিধির উপর অবস্থিত মানে কি? একটা বৃত্ত তার ঠিক আরেকটা বৃত্ত মানে স্পর্শ বিন্দু এখানে অবস্থিত। আমাকে দেখায়, আমি তো বুঝতেই পারলাম যে R1 এবং R2 এর মান কিন্তু সমান। R1 এবং R2 এর মান কিন্তু সমান। ব্যাপারটা কি বুঝতে পারছো? R1 এর মান পাইছি √17/4, R2 এর মান কত পাইছি? √17/4। এখন আমাকে দেখাইতে হবে যে এই বিন্দু, এই বৃত্ত, এটা আমাদের 1 নং বৃত্ত মনে করো A, আর এটা মনে করো 2 নং বৃত্ত, 2 নং সমীকরণ থেকে প্রাপ্ত বৃত্ত B। আমাকে যদি এখন আমি দেখাইতে পারি যে AB এর দূরত্ব সমান ওই √17/4, তাহলেই কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে হ্যাঁ, একটা বৃত্ত আরেকটা বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং সাথে সাথে তাদের ব্যাসার্ধের পরিমাণও সমান। প্ল্যানিংটা বুঝতে পারছো? এই চিত্র দিকে ভালো করে ফোকাস করো, তাহলে প্ল্যানিংটা আশা করি তোমরাও বুঝতে পারবে। ওকে, তাহলে এখন আমি দূরত্ব বের করা শুরু করে দিই। 3/4 - 1, হোল স্কয়ার 1 - 0 হোল স্কয়ার। এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করব আমি। কত আছে? √3/4 - 1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এইটাও সেম পাওয়া যায়, √17/4। তার মানে আসলেই এখানে কিন্তু একটা মজার বিষয় দেখা যায়, এখানে R1 R2 ব্যাসার্ধ সমান, ইভেন এই যে দুইটা যে মধ্যে দূরত্ব, এই দূরত্বের মানও তার মধ্যে সমান, একটা বৃত্ত আরেকটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। সো যদি বিষয়টাকে একদম আরেকটু চিন্তা করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা বৃত্ত পরস্পর সমপতিত হবে। তার মানে এইটারই মনে করে এনে বসানো গেছে, নাকি কথাটা বুঝলাম না? এই বৃত্তটাকে যদি মুছে দেই, মনে করে এখান থেকে মুছে দিলাম, মুছে দিয়ে ওই বৃত্তটাই আবার এখানে বসাইলাম, কিন্তু দুইটা বৃত্ত একসাথে তোমাকে যদি বসায় দেখাই তোমরা কিন্তু বুঝবা না। এই জন্য দুইটা বৃত্ত আমি পৃথক পৃথক বাইকা দেখাইছি, এবং দুইটা সম আয়তনের বৃত্ত, সম সাইজ, সব কিছু সেম, খালি তাদের কেন্দ্র স্থানাঙ্ক করে ডিফারেন্স ছিল। এই জন্যই বলছে একটা একটা পরিধির অবস্থিত। যাই হোক আর কি। সো আমি আর এই টপিকে আর যাচ্ছি না, নেক্সট দেখা যাক কোন কোশ্চেনটা আমাদের সামনে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, এন্ড ফাইনাল অঙ্ক আজকে। এটা আমাদের, এটা হলো আমাদের 15 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু একটু থিওরিটিক্যাল টাইপের, মানে হলো একটু তাত্ত্বিক টাইপের। অঙ্কটা পরীক্ষার মধ্যে মাঝে মাঝে পরীক্ষার মধ্যে অনেক আসে, বলবো না খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তবে অঙ্কটা তোমাদের শিখে রাখাটা আমার মনে হয় অনেক দরকার। তো এট ফার্স্ট আমরা এখন যে কাজটা করব, এখানে যেটা বলছে যে দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x = 0 এবং y = 0 এবং x = a রেখাকে স্পর্শ করে। কিছু থিওরিটিক্যাল পেপার আমাদের এখানে লিখতে হবে। সো প্রথমে আমরা একটু চিত্রটা তৈরি করে নিই।
আমার বৃত্ত সুন্দর হয় না, কি যে বিপদ। যেরকম দেখাইতে চাই সেরকম হয় না, এই হইল একরকম। যে হইল, আচ্ছা হইল, তোমরা বোঝা ভালো লেগেছে। এরপর এখানে দেখতে পাচ্ছি x সমান 0 y সমান 0, তাই না? মোটামুটি আমরা একটা বৃত্ত কোনো রকম আমি একটা সিস্টেম করে রাখছি, তোমরা কিন্তু খুব সুন্দর করে বৃত্তটা আঁকবে, একদম পারফেক্ট হবে। দুইটা বৃত্ত সাইজ একই রকম হবে এবং তার ঠিক পরপর হবে, এবং খেয়াল রাখবা যে এই অক্ষ এবং এই অক্ষ, এই অক্ষ এবং এই অক্ষকে যেন ছেদ করে পরস্পর এবং স্পর্শ করে, একদম সুন্দরভাবে যেন চিত্র রাখে। আর দুইটা বৃত্তের কেন্দ্র সোজাভাবে যোগ করবা, কোনো বাঁকা বাঁকা কিছু করবা। এখন আমাদেরকে এখানে কিছু ডিটেলস লিখতে হবে, তারপর আমরা অঙ্কটা শুরু করবো। তবে অঙ্কটা একটু থিওরিটিক্যাল টাইপের, তো সো তোমরা একটু যদি পারো তাহলে ভালো করে পড়ে রাখতে পারো। আর যদি তেমন একটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে যদি সময় না থাকে, তাহলে আমার মনে হয় এটা তোমাদের না পড়লেও চলবে। দেখা যাক আমরা এখান থেকে কি পাচ্ছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় বৃত্তকে স্পর্শ করছে, এই যে স্পর্শ করছে উভয় বৃত্তকে পরস্পর, তাহলে কিন্তু কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। সো আমরা দেখি এখানে, এটা আমাদের ছিল 15-র 3 নম্বর অঙ্কটা, লাস্ট অঙ্ক আজকের। যেহেতু বৃত্তদ্বয় উভয় অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা দেখতে পারি এখানে কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি, সূত্র কথা আমি আজকে প্রথমে লিখে দিয়েছিলাম। এই আমরা পাইলাম। আর কি কি বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আর যেহেতু বৃত্তটি সমান্তরাল লেখা, এটা কিন্তু সমান্তরাল, দেখো এই যে এই অক্ষটা এবং এই অক্ষটা কিন্তু সমান্তরাল এবং বৃত্তটাও একদম নিচে নিচে আছে পরস্পর, সেহেতু x সমান 0 এবং x সমান a রেখার উপর অবস্থিত। সাপোজ সেহেতু লিখতে পারি যেহেতু সমান্তরাল এবং x সমান 0 এবং x সমান a এর উপর অবস্থিত। এটা কিন্তু কোশ্চেনের মধ্যে বলেই দিয়েছে, কোশ্চেনে দেখা দেখো এর উপর অবস্থিত। আচ্ছা গেল। তাহলে ব্যাস যদি আমি একটু চিন্তা করতে যাই, বিষয়টা কিন্তু আসলে একই। কিরকম একই? ওই যে একটু আগে করলাম যে এইটুকু এবং এইটুকু সমান, তার মানে একটা বৃত্তই দুই পাশে আঁকছি, দুইটা গ্রাফের, এটা প্রথম চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে যদি আমি ব্যাসের কথা চিন্তা করতে যাই, তো পুরোটা কত আমাকে, ব্যাস কত, পুরোটা এ, আর ব্যাসের অর্ধেক কত, ব্যাসার্ধ, তার মানে এই অংশটা কত, তাহলে a/2। দুইটা অংশের স্থানাঙ্ক কত হবে, a/2, কারণ ওই যে বললাম কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি। আরেকটা বিষয় হলো যদি এটা উভয় অক্ষকে যদি করে, মানে উভয় পাশে যদি এটা হয়ে থাকে, মানে প্রথম চতুর্ভাগে এটা হতে পারে, চতুর্থ চতুর্ভাগে এটা হতে পারে, তখন কিন্তু এই স্থানাঙ্ক কিন্তু প্লাস মাইনাস। যেমন তোমরা জানো যে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি এখানে a/2, a/2 লিখছি, a/2, মাইনাস a/2 লিখছি। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। তাহলে এখানে কিন্তু ব্যাসের মান কিন্তু a, আর ব্যাসকে অর্ধেক করছি আমরা এখান থেকে, তাহলে a/2 পাচ্ছি। তাহলে এই পুরোটা দূরত্ব কিন্তু আবার সেই এই পাবো, a/2 যোগ করলে a পাওয়া যাবে না? যদি দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্র আমরা দুটোকে যোগ করি, তাহলে ব্যাসার্ধ দ্বয়ের মান কিন্তু যোগফল সমান হয়ে যাবে।
তার মানে a/2 + a/2 তার মানে a হবে, যা আমাদের ব্যাসের সমান, যা আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে এখানে বৃত্তের ব্যাস তাহলে কি হবে? সুতরাং বৃত্তের ব্যাস a, ব্যাসার্ধ কত? a/2। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? সুতরাং আমরা লিখি কেন্দ্রের স্থানাঙ্ক a/2, ± a/2। কেন লিখলাম দেখো, আমাদের এখানে ভুজের মানটা কিন্তু ফিক্সড আছে। কেন? এই দেখো, ভুজ এখানেও a/2 এখানেও a/2, বাট কিন্তু কোটির মানের মধ্যে কিন্তু চেঞ্জ আছে। কোটি a/2 হতে পারে পজিটিভ সাইডে যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, নেগেটিভ হতে পারে যদি সেটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয়ে থাকে। এই জন্য আমি এখানে কোটির মানের মধ্যে প্লাস মাইনাস ব্যবহার করছি, কিন্তু ভুজের মানের মধ্যে কিন্তু কোনো রকম প্লাস মাইনাস আসছে না। আশা করি এটা বুঝতে পারছো। এখন তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আমার সূত্র অনুসারে কি দাঁড়ি? এটা ব্যাসার্ধের সমান, তার মানে সুতরাং ব্যাসার্ধ কি হবে? a/2 পাচ্ছি আর আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণ। ওই যে বলছিলাম h, k যে সূত্রটা, বৃত্তের সমীকরণ x - h বলতে আমাদের কত? a/2 কে বোঝাচ্ছে হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস k। k কত আমাদের? a/2 হোল স্কয়ার ইকুয়াল টু r, ব্যাসার্ধ কত? a/2 হোল স্কয়ার। লাইনটা বুঝলাম না। অর্থাৎ মনে করো এটা একটা কেন্দ্রের স্থানাঙ্ক, মনে করো এখানে 2,5 লেখা আছে আর বৃত্তের ব্যাসার্ধ মনে করো 5 লেখা আছে। সুতরাং কি লিখতা? x - 2 হোল স্কয়ার y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু এখানে ব্যাসার্ধ যা আছে তার স্কয়ার। আমি ঠিক ওই কাজটাই করলাম। এখানে একটু লেখাটা একটু বেশি, এই আর কি, আর কোনো কাহিনীটা নেই। এখন এখানে সূত্র উত্তর ফেলে কাজ করবা। a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখানে ঠিক তাই করব। a স্কয়ার 2ab প্লাস a স্কয়ার, আর এখানেও আমাদের a স্কয়ার বাই 4 পাওয়া যাবে। এই a স্কয়ার বাই 4 আর a স্কয়ার বাই 4 কে আমি আগেই সাইড করে ফেলি। এরপর লাইনটাকে সাজা লিখলে আমাদের কাজ শেষ। লাইনটা কি পাওয়া যায়? x স্কয়ার, 2 তো কাটা যাবে, মাইনাস ax, a স্কয়ার বাই 4 পাচ্ছি, তাহলে এটা y স্কয়ার লিখে রাখি। ওকে, 2 তো কাটি করলাম, প্লাস মাইনাস ay, আর কি পাচ্ছি? প্লাস a স্কয়ার বাই 4, যে আমাদের নির্ণয় দুইটা বৃত্তের সমীকরণ, প্লাস একটা মাইনাস একটা। আশা করি মূল কনসেপ্টটাকে বুঝতে পারছো। তবে আমি আবার বলতে চাচ্ছি এখানে গ্রাফিক্যাল ব্যাপারটা হলো যেহেতু এখানে ব্যাসের মান আমাদের a, তার মানে এই অর্ধেক অংশটা ব্যাসার্ধ, তার মানে a/2, এটা অর্ধেক অংশ ব্যাসার্ধ কত? a/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা অর্ধেক অর্ধেক হয়ে গেল, কিন্তু দুই সাইডে এটা হতে পারে। ভুজের মান ঠিক থাকবে, কারণ প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে তাকায় থাকবে ভালো করে, যে তাদের ভুজ কিন্তু সেম থাকে, মানে দুইটাই পজিটিভ সাইন থাকে, কিন্তু কোটির মানটা কিন্তু পজিটিভ আর নেগেটিভ থাকে। এই জন্যই আসলে আমাদের স্থানাঙ্কটা প্লাস মাইনাস চলে আসছে। সো আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই। আমাদের 4.1 অধ্যায় কমপ্লিটলি শেষ। এরপর নেক্সট আমরা আসবো 4.2-তে। 4.2-তে অবশ্যই তোমাকে নতুন কিছু সূত্র পড়তে হবে। তবে 4.1-এ যেরকম সবগুলো অঙ্কের একটা টার্গেট ছিল যে জির মান, এফ এর মান, সির মান বের করার মাধ্যমে ওই একদম মেন সমীকরণে বসাই দিলে অঙ্কগুলো সমাধান হয়ে যেত। ওরকমই 4.2-তেও তুমি একটা মেন সমীকরণ পাবো লম্ব দূরত্বে। ওই লম্ব দূরত্বের সমীকরণের সাহায্যে তুমি মোটামুটি সমস্ত অঙ্ককেই সলভ করতে পারবে এক টানে। সো খুব কঠিন কিছু না। ওখানে অঙ্কগুলো যে খুব ছোট তা না, মোটামুটি এই সাইজের অঙ্ক। তবে ভালো করে যদি পারো তাহলে হয়ে গেল। সবগুলো অঙ্ক তুলে রাখো, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। ওকে, আজকে এই পর্যন্তই, বাই।